আপনি মাল্টিপল বিজনেসের সাথে কানেক্টেড, সো তার ভিতরে কন্টেন্ট মেকিং, কন্টেন্ট রিলেটেড বিজনেসেও আপনি বেশ অনেক দিন ধরে আছেন। সো আপনি বলেন, আপনি এই মুহূর্তে কি কি বিজনেসের সাথে কানেক্টেড, আমাদের দর্শকের জন্য যদি ডিটেলসে আপনার সম্পর্কে বলেন। জি ভাই, আমি আমি বেসিক্যালি শুধু বিজনেস না, এখনও জবের সাথে কানেক্টেড। আমি অনেক দিন ধরে লম্বা টাইম জব করছি কর্পোরেটে। আমি টেক্সটাইল সাইডে গ্র্যাজুয়েটেড, সো ওই সাইডে আমি চাকরি করছি অনেক দিন। পাশাপাশি বেশ কিছুদিন ধরে আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কানেক্টেড ছিলাম, বা ওইটা আমি ওইটা অন করতাম। সো ওইটার সাথে কাজ করতে করতে যেটা হয়, আমি মার্কেটে একটা বড় গ্যাপ দেখতে পাই, যেটা হলো কন্টেন্টে। তো ওখান থেকে আসলে এই কন্টেন্টের মার্কেটটাতে আসার ইচ্ছা বা প্ল্যান। তারপরে লাস্টলি আমি এই যে আমার নতুন একটা প্ল্যাটফর্ম স্টুডিও 89 এটা এস্টাবলিশ করছি। পাশাপাশি আমার আরও কিছু বিজনেস আছে, যেটা কিছু ই কমার্স রিলেটেড বিজনেস, কিছু আমার বাইরে টেক্সটাইল। তো এইভাবেই সব কিছু মিলে ট্রাই করতেছি যাতে। সো আজকে আমরা আপনার টেক্সটাইল বা অন্যান্য সাইটে অনেক বিজনেস আছে, ই কমার্সও আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না। আমরা আজকে কথা বলবো হচ্ছে আপনার বিভিন্ন ক্লায়েন্টের সাথেও কাজ করতেছেন আপনি, বিভিন্ন কন্টেন্ট নিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার নিজস্ব কন্টেন্ট রিলেটেড বিভিন্ন প্ল্যাটফর্মও আছে। অনেক অনেক প্ল্যাটফর্ম থাকার পরেও, অনেক অনেক অপরচুনিটি থাকার পরেও আপনি কেন আসলে কন্টেন্টে আসলেন? দেখেন, কন্টেন্টে এখন অনেক বড় গ্যাপ আছে মার্কেটে। আমি 2 বছর যখন ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কানেক্টেড ছিলাম, তো আমি তখন একটা বিষয় ফলো করছি যে আমরা ই কমার্স সব ফিল্ডেই আমরা আদার্স অনেক সাইডে অনেকভাবে ফোকাস করি, বাট এই কন্টেন্টের জায়গাটাতে কেউ আসলে ফোকাস করি না বা ফোকাস নাই। বাট এখন কন্টেন্টে কিন্তু এভরিথিং। আমি যদি আপনাকে বলি, ধরেন ই কমার্স বিজনেসম্যান হাজার হাজার আছে, মাসে $1,000 বুস্টিং করতেছে, এরকম কোম্পানি অনেক আছে যে মাসে $1,000 বা তারও বেশি বুস্টিংয়ে খরচ করতেছে। বাট কন্টেন্টে কত খরচ করতেছে মাসে? না, আপনি যদি বলেন যে পার ডেতে $1,000 to $2,000 স্পেন্ড করতেছে ফেসবুকে, এরকম অনেক কোম্পানি আছে। হ্যাঁ, বাট কন্টেন্টে কেউ খরচ করতেছে না। কেন করতেছে না? ওই যে নলেজটা নাই। বাট কন্টেন্ট ইজ এভরিথিং। আপনার যে অ্যাডটা রান করেন সেটা কিন্তু ড্রাইভ করে কন্টেন্টটা, তাই না? যদি আপনার কন্টেন্টে কন্টেন্ট ইজ লাইক, আপনি চিন্তা করতে পারেন ইটস এ হুইল। আপনার অনেক ভালো একটা গাড়ি আছে, যদি চাকাটা প্রপার না থাকে, যেটার উপর বেস করে গাড়িটাকে যাবে, যদি সেটা প্রপার না থাকে, আলটিমেটলি আপনার ইউজলেস, পয়েন্টলেস, বা আপনার গাড়িটা পারফেক্টলি আপনি রান করতে পারবেন না, ডেস্টিনেশনে যেতে পারবেন না। তো কন্টেন্ট হলো এই জায়গাটাতে। আমরা যারা আসি এখন মার্কেটে, বা অনেকেই করতেছি, বা এখন অবশ্য চেঞ্জেসও আসতেছে, অনেকেই কন্টেন্টে ফোকাস করতেছে বা অনেক সুন্দর সুন্দর প্ল্যান করতেছে। হ্যাঁ, যে কোনো কর্পোরেট ই কমার্স যারাই আছে সবাই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। বাট আমি আসলে চাই যে এই চেঞ্জটাতেই বড় একটা ইম্প্যাক্ট রাখতে, যাতে আমি একটা ব্র্যান্ডের জন্য আসলে ব্র্যান্ড বা ই কমার্স বা কেউ যদি পার্সোনাল কন্টেন্টও ক্রিয়েট করতে চায়, তার জন্য ফার্স্টলি ইনিশিয়ালি যে জার্নিটা খুবই টাফ হয়, তো সেটাকে আমি ইজি করতে চাই। এটা হলো আমার পার্সপেক্টিভ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ বিজনেস পাশাপাশি, যাতে আমি তাদের লাইফটা ইজি করতে পারি। আমি গত কিছুদিন আগে একজন ই কমার্স রিলেটেড আপনার শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে, এবং বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো এফ কমার্স এবং ই কমার্সের দিকে ফোকাস, ওই ধরনের ক্লায়েন্ট নিয়ে কাজ করে। তো সে একটা কথা বলছিল যে এই মুহূর্তে যারা শুধুমাত্র এফ কমার্সও ফোকাস দেয়, এমনও ক্লায়েন্ট আছে যে মাসে $10,000-20,000 খরচ করে, এমন ক্লায়েন্টও আছে। আমি আপনাকে বললাম আছে। হ্যাঁ, ইভেন তো আপনারও অনেক ক্লায়েন্ট আছে। মাসে 10,000-20,000, আমি রেগুলার 1,000 বলছি, তার মানে মাসে $30,000-40,000 স্পেন্ড করতেছে, এরকম অহরহ কোম্পানি। কিন্তু আপনারা যে বিষয়টা ফোকাস দিচ্ছেন যে তারা শুধুমাত্র বুস্ট করতেছে, কিন্তু বুস্ট করার জন্য তো একটা কন্টেন্ট দরকার। কি কন্টেন্টটা সে বুস্ট করতে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি তানভীর ভাইয়ের সাথে এই ব্যাপারে আমরা লাস্ট পডকাস্ট আলোচনা করছিলাম যে আমরা যে কোনো ভিডিও দিয়ে বা যে কোনো ফটো দিয়ে আমরা বুস্ট করতে পারি, কিন্তু বুস্ট করার যে ম্যাটেরিয়ালটা বা কন্টেন্টটা যদি ভালো হয়, এঙ্গেজিং হয়। আচ্ছা, আমি কন্টেন্টে একটু সাইকোলজি অ্যাড করি এখানে। আচ্ছা, আমি বেসিক্যালি কন্টেন্ট দেখবো, বা যে কোনো মানুষ কন্টেন্ট দেখবে। কেন দেখবে? কারণ যাদের ভালো লাগে, কন্টেন্ট কানেক্ট করতে পারে। আমরা কন্টেন্ট দেখি কোন সময়? আমরা ফ্রি টাইমগুলোতে যখন ফোন ইউজ করি, বা ফেসবুক অটোমেটিকলি আমাকে বিভিন্ন সময় আমি যাই করতে থাকি অ্যাড দেখায়। বাট দেখেন, সেটা যদি আমাকে এন্টারটেন করে,
আমার পারপাস কিন্তু কোনো কিছু কেনা না। অ্যাডভার্টাইজটাও হ্যাঁ, সেটা যদি আমাকে এন্টারটেন করে বা কানেক্ট করে রাখতে পারে, তাহলেই কিন্তু আপনার আমি ওইটা দেখবো। হ্যাঁ, আর কন্টেন্টটার পার্সপেক্টিভটাও এই যে আমি যে কন্টেন্টটা দেখাচ্ছি, অনেক টাকা খরচ করতেছে, এটা মানুষের কাছে যাচ্ছে, বা দেখবেন অনেকের কন্টেন্টের রেজাল্ট ভালো হয় না, কন্টেন্ট যায় বাট সেল রেজাল্ট পাওয়া যায় না। কারণ হলো কন্টেন্টটা হয়তো বা ফেসবুক পুশ করে একজনের নিউজ ফিডে আনতেছে, বাট তারপরে সে 2 মিনিট দেখার পরে স্কিপ করে যাচ্ছে, কারণ হয়তো বা কন্টেন্টের সাউন্ডটা আমার কানে ভালো লাগতেছে না, বা সাউন্ডটা প্রফেশনাল না, ইকো হয় বা অনেক প্রবলেম থাকে। তখন কিন্তু আমি আর কন্টিনিউ করবো না কন্টেন্টটা, ওই কন্টেন্টটা আমাকে ওই শান্তিটা দিচ্ছে না, বা আমাকে কান ধরে রাখতে পারতেছে না লম্বা টাইমের জন্য। যদি 30-35 বা 1 মিনিটের কন্টেন্ট হয়, আমাকে কিন্তু 1 মিনিট এন্টারটেন করে রাখতে হবে। তাছাড়া আমার হাতে অপশন আছে, আই ক্যান স্কিপ, আই ক্যান সুইচ ইন নেক্সট কন্টেন্ট। সো এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কন্টেন্টের কোয়ালিটি, এইটা আপনার সেলস বা আপনার কন্টেন্ট বা অ্যাড ক্যাম্পিংয়ের রেজাল্টটাতে অনেক বড় ইম্প্যাক্ট রাখে। যেমন কেউ যদি ধরুন আতর বিক্রি করতেছে, এখন সে যদি একটা ভিডিও মেক করলো, এই হচ্ছে আমার আতর, আপনারা কিনুন বা অর্ডার দিন এখানে, এই এতটুকু ভিডিও মেক করে যদি সে বুস্ট করে, তার যে কনভার্সন রেট থাকবে। আর কেউ যদি ওই প্রোডাক্টটাকে বেস করে একটা ইমোশনাল কন্টেন্ট মেক করলো, বা একটা ধর্মীয় রিলেটেড কন্টেন্ট মেক করলো, বা একটা ফান রিলেটেডই কন্টেন্ট মেক করলো, করে ওই কন্টেন্টটা যদি বুস্ট করে, তার কিন্তু কনভার্সন রেট আরও বেশি আসবে, রাইট? এটা যদি আমি শুধুমাত্র বুস্টিং এর ব্যাপারে বলি, যে আমি পেইড মার্কেটিং এর ব্যাপারে বলি, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি মার্কেটিং বা অর্গানিক বুস্টিং, অর্গানিক ভাবে একটা রিচ পাওয়ার তো ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো। তার আগে আপনি এই মুহূর্তে কোন কোন টাইপের ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, কি কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, সেই ব্যাপারে যদি বলেন। আচ্ছা, আমি কন্টেন্টে একটু শেষ করবো আপনার লাস্ট পার্টটা যেটা বললেন। হ্যাঁ, তো কন্টেন্টের যে বিষয়টা আপনি বললেন, সো এখন কিন্তু দেখেন যারা বিজনেস করতেছে ই কমার্সে, সবার কিন্তু মানে ওই ফ্যাক্টরি নাই, বা সে একটা জায়গা থেকে প্রোডাক্ট এনে সেল করতেছে। আমার এক্সপিরিয়েন্স এরকম আছে যে সেম জায়গা থেকে সেম প্রোডাক্ট এনে সেল করতেছে, কেউ 500 টাকায় সেল করতেছে, কেউ 300 টাকায় সেল করতেছে। আবার সেল কিন্তু দুইজনের ডিফারেন্ট। এটা ডিপেন্ড করে কিসের উপর, একটা ক্লায়েন্ট কি দেখে, যে যখন সে অনলাইনে কিনতেছে, তখন সে দেখতেছে আপনার কন্টেন্ট। আপনি যত ভালো ফটোগ্রাফি করে ক্লায়েন্টের ফুটাই তুলতে পারবেন, সে তত বেশি প্রাইস আপনাকে দিতে, তাই না? তার কিন্তু ওই কন্টেন্টটাই সে দেখবে, আপনার প্রোডাক্ট কিন্তু সে দেখতেছে না। সো আপনাকে রিপ্রেজেন্ট করতেছে আপনার কন্টেন্ট, আপনি কোন লেভেলের প্রোডাক্ট দিতেছেন। হ্যাঁ, তো এই জন্য কন্টেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর স্টোরির যে বিষয়টা, আমরা বেসিকলি এখন স্টোরি কিনি। অনেক বড় বড় কোম্পানি আছে, চিন্তা করেন যে যারা স্টোরি কিনি, আমরা স্টোরি কিনি, ইমোশনাল কানেক্ট হয়ে একটা প্রোডাক্ট পারচেস করি। হ্যাঁ, তো আপনি যদি স্টোরি না তুলে ধরতে পারেন, বা আপনার বিজনেসে যদি কোনো স্টোরি না থাকে, তাহলে আসলে আপনি ফেসবুককে পে করে পুশ করে হয়তো বা একটা পর্যায়ে পর্যন্ত নিতে পারবেন, বাট সেটা আসলে সাস্টেনেবল ওয়ে না। সাস্টেনেবল হইতে হলে আপনার একটা নির্দিষ্ট ব্র্যান্ড থাকতে হবে, ব্র্যান্ডের একটা থিম থাকতে হবে, ইভেন আপনার একটা নির্দিষ্ট, এবং যারা কে কিনবে আপনার, তার কথা চিন্তা করে সে কী টাইপের কন্টেন্ট কানেক্ট করতে পারবে, তার উপর। আপনি আতরের কথা বললেন, আতরের জন্য বেসিক্যালি আতর ইউজ করে যারা নামাজ পড়ে বা রেগুলার ইসলামী মাইন্ডেড যারা তারা আছে। হ্যাঁ, তো তাদের সাথে যায়, আপনি আদত নিয়ে একটা মডেল দিয়ে সুন্দর একটা কন্টেন্ট করলেন, এটা কিন্তু কানেক্ট করতে পারবে না ওই জায়গাটা। বা একটা মিউজিক দিয়ে দিলেন যেটা রিলেটেড না এটার সাথে, সেটা কিন্তু কানেক্ট করতে পারবে না। কারণ যে মানুষটা ওইটা দেখতেছে, যে আতর কিনবে, সে কিন্তু ওই মিউজিকটা তার জন্য দিস ইজ নট হিজ কাপ অফ টি। সো সে যে মিউজিকটা, ইসলামী একটা মিউজিক যদি দেন, সেই মিউজিকটা তাকে ধরে রাখবে, তাকে কানেক্ট করবে। বা যদি একটা স্টোরি দিয়ে দেন আতরটা নিয়ে, যে আতর আমাদের আগে নবী রাসূলরা কীভাবে ইউজ করতো, বা আতর কেন ইম্পর্টেন্ট, তাহলে অটোমেটিকলি এটা আপনার ড্রাইভ করবে। সো এই বিষয়গুলো ডিপ ড্রাইভ করে চিন্তা করে দেন আপনাকে কন্টেন্টে আগাইতে হবে। হ্যাঁ, বা একটা আমরা প্রথমেই যেটা অনেক পেজ যেটা বা অনেক বিজনেস যারা করে, যে প্রোডাক্ট আসলে প্রোডাক্টে সে কন্টেন্ট চালাই দিতেছে, বাট কন্টেন্ট একটা অ্যাড ক্যাম্পিং রান করার আগেও কিছু প্রিপারেশন আছে। হ্যাঁ, যে আপনার আতর আসলে কেন ইম্পর্টেন্ট, আতর কেন দেওয়া প্রয়োজন,
এই বিষয়গুলো যদি আপনি কন্টেন্ট করেন, যার ইন্টারেস্ট আছে সে অটোমেটিক আপনার পেজে এসে থাকবে। সাপোজ আপনি চিন্তা করেন আপনি একজনের কাছে প্রথম দিন আপনি কোনো সেলসম্যান গিয়ে প্রথম দিন বললেন ভাই প্রোডাক্টটা পারচেস করেন, বিষয়টা কেমন হবে? আর যদি আপনি ওই যাওয়ার আগে 2 দিন 4 দিন তার সাথে কথা বলছেন নর্মালি যে আতরটাই ইম্পর্টেন্ট বা আমার আতরে এই গুণাগুণ আছে বা আতর এই কারণে প্রয়োজন, 3rd দিন আপনি গেলে যায় তাকে বললেন যে ভাই আমার কাছে একটা আতর আছে, আমি লাস্ট 2টা কন্টেন্টে যা যা বলছি সেটাই সাথে কানেক্টেড, চিন্তা করেন তাহলে কেমন হবে? ঠিক আরও একটা যদি আমি এখানে অ্যাড করি আতর নিয়েই, সেটা হচ্ছে যে আপনি আতরের বিজনেস করতেছেন, আপনার টার্গেট থাকবে যদি অনলাইনে সেল করার, তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা একটা বিগ থিং। সো ধরুন আতরের উপরে আপনি একটা কন্টেন্ট মেক করার প্ল্যান করলেন, ইনফোটেইনমেন্ট কন্টেন্ট মেক করার প্ল্যান করলেন যে 8 মিনিট 10 মিনিটের, এবং বাংলাদেশে যারা যারা ইনফোটেইনমেন্ট কন্টেন্ট মেক করে এমন একটা কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি তার সাথে টাই আপ করলেন, টাই আপ করলে বললেন যে ভাই তোমার সাথে আমি এইটা টাই আপ করতে চাই, আমার পুরো কন্টেন্টে ইনফরমেশন যা যা লাগে আমি সব প্রোভাইড করব, তুমি জাস্ট উপস্থাপন করবে এবং তোমাকে আমি এত টাকা পে করব। সো সে যদি পপুলার কন্টেন্ট ক্রিয়েটর হয় ইনফোটেইনমেন্ট রিলেটেড, তাহলে কিন্তু তার ওই কন্টেন্ট থেকে কিন্তু হিউজ একটা অর্গানিক সেল আসবে, হিউজ। সো এইভাবে আসলে অর্গানিক সেলের দিকেও ফোকাস দেওয়া উচিত। সো আমি আবার বলছি যে অর্গানিক সেল নিয়ে আমরা ডিটেলস আরও কথা বলবো আপনার সাথে। তার আগে আপনি কোন কোন ধরনের ক্লায়েন্টের সাথে এই মুহূর্তে কাজ করতেছেন এবং কি কি টাইপের কাজ করতেছেন সেটা যদি ডিটেলসে বলেন। টাইপ অফ ক্লায়েন্ট যদি আপনি বলেন, আমার 3-4টা সেগমেন্টের ক্লায়েন্ট আছে। তো ফার্স্ট হলো ই কমার্স বিজনেস যারা করে, ই কমার্সে বা ফেসবুকের মাধ্যমে বা যারা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে বিজনেস করে, সো তাদেরকে আমি সাপোর্ট করি থ্রু আউট দেয়ার অল দ্য কন্টেন্ট। লাইক কন্টেন্ট তো আপনার শুধু ভিডিও না, কন্টেন্ট একটা ব্লগ লেখা হইতে পারে, একটা গ্রাফিক্স হইতে পারে, একটা মোশন হইতে পারে, একটা রিলস হইতে পারে। সো আমরা তাদের জন্য যেটা করি, তাদের ফুল কন্টেন্টের পার্টটা আমরা সাপোর্ট দিই তাদেরকে। এনি কাইন্ড অফ কন্টেন্ট, তার একটা অ্যাড ক্যাম্পিং রান করার জন্য বা রেগুলার টিজি কানেক্ট করার জন্য তার সাথে আমি কানেক্ট করি, তার মিশন ভিশন সম্পর্কে আগে জানি, জানার পরে যদি তার মার্কেটিং টিম থাকে তাহলে আমি তার সাথে বলি যে ঠিক আছে মিশন ভিশনের সাথে কানেক্ট করে আমাকে একটা প্ল্যান দেন কন্টেন্টের, আমি সেই হিসেবে আপনাকে রেডি কন্টেন্ট মেক করে দিব। এটা হলো ই কমার্সের জন্য। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটার আছে। আচ্ছা, ই কমার্সের ক্ষেত্রে তাহলে আপনি সার্ভিস দেন হচ্ছে কপিরাইটিং, ভিডিও মেকিং, গ্রাফিক্স, অথবা হতে পারে কনসালটেন্সি, হ্যাঁ, কন্টেন্ট রিলেটেড এভরিথিং কন্টেন্ট রিলেটেড। তার আমি তাকে আগে তার মিশন ভিশনটা সম্পর্কে জানবো, অ্যাজ পার তার মিশন ভিশন আমি ওইভাবে তখন তাকে প্ল্যান করবো। হ্যাঁ, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা হয় যে তারা নিজেরাই ডিজিটাল মার্কেটিং জানে অথবা কোনো এজেন্সি বা কোনো একজনের টাচে আছে বা তারা করতেছে, সো আমি তাকে তখন বলবো যে ভাইয়া এই হলো ওনার টার্গেট বা ওনার সাথে আমি অ্যালাইন করে নিব যে আমাকে জাস্ট এখন আপনি কন্টেন্টের প্ল্যানিং দিবেন, আপনার মার্কেটিং প্ল্যান কি, সেই অনুযায়ী আমি আপনাকে জাস্ট ফুল বিষয়টা আপনার টাইম লাইনের ভেতরে আপনাকে আমি পৌঁছাই দিব। এখন এই মুহূর্তে আপনি কতগুলো ই কমার্সের সাথে কাজ করতেছেন? এই মুহূর্তে আমি যদি রেগুলারলি বলি তাহলে অলমোস্ট 20+ ই কমার্স। এছাড়া ই কমার্স বাদে আর কোন কোন? ই কমার্স ছাড়া যেটা হয় কন্টেন্ট ক্রিয়েটার, যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চায় বা শুরু করতে চায়, সেটা হতে পারে পডকাস্ট, সোশ্যাল মিডিয়ার জন্য তার সিঙ্গেল কন্টেন্ট, সে রিলস বানাতে চায়, অল কাইন্ড অফ অল প্ল্যাটফর্মের জন্য, ইভেন টিকটক অলসো। যদি সে কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, মেনলি তার প্রয়োজন হলো প্রফেশনাল সেট আপ, লাইট, ক্যামেরা বা একটা সিনেমাটিক ফিল। তো এই বিষয়গুলোতে আমি তাদেরকে সাপোর্ট করি ফুললি। সে যদি চায় যে সে একটা কন্টেন্ট করবে মান্থলি করতে পারে, সে যদি চায় যে সে একটা আমার সাথে একটা টাইম লাইন থাকবে, তার সে রেগুলার তার কন্টেন্টগুলো এখানে এসে প্রপার সেট আপ সহ করবে, ইভেন তার সে জাস্ট নিড টু ব্রিং দ্য স্ক্রিপ্ট। বা কিছু ক্ষেত্রে এরকম হয় যে আমরা স্ক্রিপ্ট বা কনসেপ্টেও তাকে হেল্প করি। ওকে। থার্ড আছে হলো আমাদের কর্পোরেট কিছু ক্লায়েন্ট আছে। তো কর্পোরেটে দেখেন সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স এখন ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো ব্র্যান্ডিং, বড় বড় বিজনেসের ব্র্যান্ডিং মার্কেটিংয়ের জন্য। তো তাদের জন্য আমরা তাদের জন্য যে কোনো কন্টেন্ট আমরা ট্রাই করি করে দেওয়া, এবং তাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইটের যে কোনো সাপোর্ট কন্টেন্ট রিলেটেড আমরা তাদেরকে সার্ভ করি, এবং বেশ কিছু কর্পোরেটের সাথে আমরা কাজ করছি অলরেডি। আপনার স্টুডিওতে আমি যতটুকু দেখছি যে বিভিন্ন
পডকাস্টাররা এখানে পডকাস্ট মেক করে, আপনি প্রায় 10-11টা ক্লায়েন্টের সাথে কাজ করেন, অ্যাজ ওয়েল অ্যাজ এডটেক নিয়ে কাজ করেন, এবং ইভেন তো আমি দেখছি যে বিভিন্ন টিভি শোয়ের অনেক শ্যুটও এখানে হয়। সো কি কি টাইপের আপনি পডকাস্ট নিয়ে কাজ করেন এবং কারা কারা এখানে আপনার সাথে কানেক্টেড আছে? এখন যে পডকাস্টগুলো সোশ্যাল মিডিয়াতে আপনাদের বা সবার সামনে আসতেছে, অলমোস্ট 50% পডকাস্ট আমার এখানেই করা। বাংলাদেশে যারা পডকাস্টার আছে অলমোস্ট 50% পডকাস্টার। 50%, আমি আসলে পার্সেন্টেজটা এইভাবে বললে কেমন হবে আমি জানি না। মোস্ট অফ দাও না, আসলে কিছু পডকাস্ট আমার এখানে করা, কেউ হয়তো মাইন্ড করতে পারে, কিছু পডকাস্ট আমার এখানে করা। তার ভেতরে আপনি চিন্তা করতে পারেন, দেন পাকা কথা পডকাস্ট, সাইট এক্সপার্টের একটা খুব পপুলার শো হচ্ছে, ওটা আমার এখানে করা। বং স্টুডিওর একটা শো হচ্ছে দ্য বং পডকাস্ট, ওটা আমার এখানে করা। মাসুদ শো, এইটা আমার এখানে করা। এছাড়া আপনারা কিছু আমাদের আদার সেলিব্রিটিরা কিছু পডকাস্ট করতেছে, হ্যাঁ, তারা অবশ্যই রেগুলারলি হয়তো বা যাচ্ছে না তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কোনো পডকাস্টের নামে না, যারা পডকাস্টের মতো করে কিছু কন্টেন্ট করতেছে, এরকম পডকাস্ট। বা আমার স্কুলের একটা পডকাস্ট হচ্ছে, সেটা আমার এখানে করা। এছাড়া পডকাস্টের মানুষের অনেক কিউরিসিটি, এবং পডকাস্টের রিজনও আছে। আপনি যদি একটা পডকাস্ট করেন তাহলে দেখবেন, আপনি যদি কন্টেন্টে রেগুলার থাকতে চান, আপনার অনেকগুলো কন্টেন্ট বেরিয়ে আসবে। রিলস, একটা পডকাস্টে যদি ছোটো ছোটো পার্ট করে কাটেন, বড় একটা পডকাস্ট হবে, একটা প্রোমো হবে। সো আপনার দেখা দিতেছে আপনার যে কন্টেন্ট লাগে মাসে একটা ফেসবুক পেজকে ফিড করার জন্য, হাফ অফ দ্য আপনার কন্টেন্ট একটা পডকাস্ট থেকেই পসিবল। আর পডকাস্ট এখন ইটস এ ট্রেন্ড, অ্যান্ড এটা মানুষের সাথে কানেক্ট করার ভেরি ইউনিক ওয়ে, কারণ এটা মানুষ অ্যাকসেপ্ট করতেছে। হ্যাঁ, তো অনেকেই করতেছে এবং অনেকেই প্ল্যান আছে শুরু করার। এবং আমি বেসিক্যালি অনেক মানুষকে ওয়েলকাম করতে চাই, যে কেউ যদি এরকম প্ল্যান থাকে যে আমি শুরু করব, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমার বেসিক্যালি উই হ্যাভ ডিফারেন্ট সেটস, আমাদের ডিফারেন্ট টাইপের সেট আছে। আমাদের 3-4টা অপশন আছে সেটের। একটা হলো আমাদের যা কিছু অপশন আছে সেটের, সেগুলো নিতে পারে। আদারওয়াইজ সে কাস্টমাইজ সেট করতে পারে, যে তার মতো করে সে কাস্টমাইজ করবে, আমরা হেল্প করব কাস্টমাইজ করতে। অথবা সে সিগনেচার সেট বানাতে পারে, যেটা সে তার মতো করে বানাবে, শুধু তার জন্য ইউজ হবে, সেটা তার আইডিয়া থাকবে, এবং ওইটা আমরা ট্রাই করবো যাতে অন্য কাউকে না দেওয়ার। এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও সেম, কেউ যদি চায় যে আসলে আমি স্টুডিও ফিল চাই না, আমি আমার পার্সোনাল ফিল চাই, ইউ আর ওয়েলকাম, কাস্টমাইজ করে নেবে তার মতো করে। আমার সেট আপ আসলে এভাবেই করা, সব কিছু প্রোটোকল। হ্যাঁ, সে ফ্রি স্পেস পাবে, তার মতো করে সে কাস্টমাইজ করে নেবে, এবং সেই জিনিসগুলো স্টোর করা থাকবে। সে যখন আসবে তখন তার সেটটা, মানে সে যদি চায় যে আমার নিজের ফিল, তার একদম বিশেষত্ব থাকবে। এছাড়াও এখানে আমি যেটা দেখছি যে বাংলাদেশের পপুলার কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে, যেমন 2 সেন্টস পডকাস্টের নাফিস সেলিম ভাই, তো তার চ্যানেলের ইন্ডিভিজুয়াল যে চ্যানেল আছে, ইনফোটেইনমেন্ট যে কন্টেন্টগুলো মেক করে, এন্টারটেইনমেন্ট রিলেটেড, সে আপনার এখানেই শুট করে। হ্যাঁ, নাফিস ভাই সহ আরও বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা এখানে শুট করে। বা ইনিশিয়ালি অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের নাম হয়তো আপনারা এখন জানেন না, বাট ইন ফিউচার অবশ্যই জানবেন, তারা এখানে কন্টেন্ট করতেছে। বাট কারণ এটা খুবই ইজি, ইটস ভেরি ইজি। সো আপনাকে যদি আপনি এখন চিন্তা করেন যে এই সেট আপটা ছাড়া বা এই অপশন ছাড়া চিন্তা করেন, আপনাকে লাইট, ক্যামেরা সব কিছু অ্যাভেল করতে হবে, নিজেকে কিনতে হবে, যেটা ইনিশিয়াল স্টেজে একটা পডকাস্টার বা একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারের জন্য টাফ। সে কী করতে পারতেছে, সে সাবস্ক্রিপশন মডেলে ইউজ করতে পারতেছে, যে আসবে, কন্টেন্ট করবে, চলে যাবে, এবং সে একটা মিনিমাম রেঞ্জের ভেতরে পাচ্ছে, যেটা এফোর্ডেবল। এবং অন্যান্য স্টুডিওর তুলনায় আপনারা খুবই এফোর্ডেবল প্রাইসে। এটা বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হলো লাইক নট অনলি বিজনেস, পাশাপাশি কন্টেন্টটাকে ফোকাস করানো। নট অনলি স্টুডিও, আমাদের আসলে এইটার উদ্দেশ্য হলো আমরা উই আর নট অনলি স্টুডিও, উই আর এ কন্টেন্ট মার্কেটিং এজেন্সি। আমরা আদার্স স্টুডিও ছাড়াও আউটডোরেও কন্টেন্ট ক্রিয়েট করি, আউটডোরের কন্টেন্টেও হেল্প করি। হ্যাঁ, সো আমাদের এই জন্য ট্রাই করি যাতে অনেক যারা ইনিশিয়াল স্টেজে আছে থেকে যারা মিড রেঞ্জ বা হাই রেঞ্জে আছে, সবাই ইজিলি এফোর্ড করতে পারে, বা কন্টেন্টের জায়গাটাতে বাংলাদেশ বা এই মার্কেটটা ডেভেলপ হয়। পডকাস্টের জন্য তো আপনার এই রুমটা ফুল সেট আপ করা আছে, শুধুমাত্র পডকাস্ট। আপনার আরও একটা রুম সেট আপ করা আছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, প্রোডাক্ট ফটোগ্রাফি, এডটেকের জন্য সেট আপ করা আছে। এডটেকের জন্য আপনার ফুল একটা সেট আপ আছে। সো এডটেক নিয়ে যদি আপনি কিছু বলেন, এডটেক যারা
এডটেক বেসিক্যালি এখন দেখেন আপনারা চোখের সামনে কোর্স দেখতে পাবেন, অনেকেই কোর্স বিক্রি করতেছে। কোর্স একটা সেই নতুন কিছু যেই জানুক বা একটা কিছু সে একটা খুব ভালো ফরম্যাটে জানে, সে সেটা চাচ্ছে জানাতে, ইটস এ ভেরি গুড সাইন। আমরা সবাই নতুন নতুন বিষয় শিখতে পারছি আমাদের নিজের জায়গায় থেকে, ছোট ছোট কোর্সে বা এফোর্ডেবল অনেক কোর্স, 200, 500, 1000, 2000 অনেক কোর্স পাচ্ছি, যেটা থেকে আমরা স্কিল ডেভেলপ করতে পারছি। ইটস এ গুড থিং। সো আমার এখানে যে ফ্যাসিলিটিটা আছে, কোর্স, রেকর্ড, এডিট থেকে শুরু করে সব কিছু, ইভেন এখান থেকে লাইভ যদি আপনি যান, যে লাইভ স্ট্রিমিং করে আপনি আপনার ক্লাস নিতে পারবেন। সো আপনি লাইভ যদি স্ক্রিন আছে, হ্যাঁ, আমার গ্রিন স্ক্রিন থেকে শুরু করে বা আমার যদি বড় ডিজিটাল বোর্ড, সব কিছুই ফ্যাসিলিটি আছে। যদি আপনি লাইভ ক্লাস করাতে পারেন সেটাও করতে পারবেন, অথবা যদি আপনি রেকর্ডেড কোনো একটা কোর্স, এখন ম্যাক্সিমাম আমি কিছু কোর্স দেখছি যারা হয়তো বা একটা নতুন বিষয় জানে, সে শেখাতে চাচ্ছে, সে বাসায় একটা পরিবেশে সে সেটা এডিট করে ট্রাই করতেছে, হ্যাঁ। বাট তার থেকে যদি প্রফেশনালি সে যাইতে চায়, তার ডেফিনেটলি একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট লাগবে, যেখানে প্রপার লাইট সেট আপ থাকবে, প্রপার ক্যামেরা সেট আপ থাকবে, প্রপার সাউন্ড ইফেক্ট থাকবে। এই জিনিসগুলো মেনটেন করে সে কন্টেন্টটা তৈরি করতে পারে, যেটা তার বুস্টের জন্য, তার সেলসের জন্য আরও বেশি হেল্প করবে। এবং যারা দেখবে, দেখেন সে অনেক ভালো কথা বলতেছে, বাট যদি তার ভিডিওটা আই সুদিং না হয়, তার সাউন্ডটা প্রপার না হয়, তাহলে কিন্তু অনেক ভালো ডেলিভার করার পরেও সে টিজ বা যারা দেখতেছে তারা কন্টিনিউ করবে না। সো এটা বলছে ইম্পর্টেন্ট। সো আমাদের এখানে এই সাপোর্টটাও আছে। সো কেউ যদি বিজনেস কোর্স লঞ্চ করতে চায়, কোর্সের প্রমোশন ভিডিও থেকে শুরু করে সে কোর্সটা এখানে রেকর্ড করে পাবলিশ পর্যন্ত, সে এই এডিট সাপোর্ট পর্যন্ত সে এখানে পাবে। যাদের একমাত্র বিজনেস হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট মেকিংই যাদের বিজনেস, তাদেরকে সাইডে রেখে যদি আমি অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলি, যে কোনো অনলাইন বেসড বিজনেস করুক বা অফলাইন বেসড বিজনেস করুক, সবার জন্যই কিন্তু কন্টেন্ট ইম্পর্টেন্ট। ইয়েস। এখন কেন ইম্পর্টেন্ট? দেখেন, একটা সময় আমরা যখন টিভি ছিল, অনেকে মানুষ টিভির সাথে কানেক্টেড ছিল খুব ক্লোজলি, তখন আমরা টিভিতে অ্যাড দিতাম, বা মানুষ নিউজ মিডিয়াতে বা নিউজ পেপার পড়তো, তাই না? তখন আমরা নিউজ পেপারে অ্যাড দিতাম, যে কোনো একটা অ্যানাউন্সমেন্ট বা যে কোনো একটা কিছু যদি জানানো কোনো কিছু হতো, বা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন কর্পোরেটের ইনফরমেশন। সেটা আমি কর্পোরেটের কথা বলছি, ই কমার্সে পরে আসবো। তো কর্পোরেট যেহেতু আগে এই প্ল্যাটফর্মগুলো ইউজ হতো, এখন এই প্ল্যাটফর্মগুলোর প্রচলনটা একটু কম। এই প্ল্যাটফর্মটা এখন মানুষ যখন সময় পাচ্ছে, তখন হয়তো বা পেপার পড়তেছে বা টিভি দেখতেছে। এখন এই বিষয়টা চলে আসছে ফুললি সোশ্যাল মিডিয়াতে। তো যেহেতু আপনার যদি ব্র্যান্ডিং লাগে, যেহেতু আপনার আগে যে মাধ্যমগুলো ছিল, সেই মাধ্যমগুলো এখন একটু মানুষ কম ইউজ করতেছে। যদি আপনার ছবিটা বা আপনার ইনফরমেশনটা পৌঁছাতে হয়, আপনাকে সোশ্যাল মিডিয়াতে যাইতে হবে, আপনাকে পৌঁছাইতে হবে তার কাছে, সে আপনার কাছে আসবে না। হ্যাঁ, পৌঁছানোর মাধ্যমটা একটু চেঞ্জ হয়েছে। আগে ছিল টিভি, নিউজ পেপার, এখন সেটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আসছে, সো আপনাকে কন্টেন্ট করতে হবে। এটা হলো কর্পোরেটের ক্ষেত্রে। আর ই কমার্সের ক্ষেত্রে, ই কমার্স, এফ কমার্সের ক্ষেত্রে আপনার সেলের মাধ্যমই তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা আপনার ওয়েবসাইট, তাই না? সো সেক্ষেত্রে তো আপনার জন্য একদম ফরজ, 100% ইসেনশিয়াল যে আপনাকে মানুষ এই ফেসবুকে দেখেই কিনবে। তো আপনার যে কন্টেন্ট ছাড়া আর কিছু নাই। যে আপনার ফার্স্ট ইউজার, সে তো আপনার প্রোডাক্ট দেখবে না, প্রথম আপনার কন্টেন্টই দেখবে। কন্টেন্ট দেখে আপনাকে জাজ করবে যে না, যেহেতু এই পরিমাণ এইভাবে প্রেজেন্ট করতে পারছে, তার মানে তার প্রোডাক্ট ভালো, বা আপনি যেভাবে স্টোরিটাকে সাজাবেন সে সেইভাবেই দেখবে। যখন প্রোডাক্ট একবার পারচেস করলো, তারপরে আসবে আপনার কোয়ালিটি আফটার সেল সার্ভিসে। বাট ফার্স্ট পারচেজের ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট আর আপনার কন্টেন্টের পেছনের স্টোরিটা কীভাবে সাজাবেন, সেটাই আপনার সব কিছু ফোকাস করবে। আর যদি এডটেকের কথা বলেন, কোর্স আপনার কিনবে, আপনার একটা কোর্স একজন মানুষকে কেনাতে হলে, বা আমি কেন কিনবো, আমার প্রয়োজন, এবং সেটার জন্য আপনি যেভাবে কোর্সটাকে প্রেজেন্ট করতেছেন, স্টোরি টেলিং যেটা, সেই স্টোরিটা যেভাবে কানেক্ট করতেছেন, আমার সেই জন্যই লাগবে। যদি ই কমার্সও অ্যাড করতে চান বা এডটেকও চান, কন্টেন্ট আমার ইসেনশিয়াল। আর কর্পোরেটের ক্ষেত্রে ডেফিনেটলি এখন মাধ্যম চেঞ্জ হয়েছে, আপনাকে সোশ্যাল মিডিয়াতে আসতে হবে। যদি আপনি সাপোজ একটা নতুন কোম্পানি, ইভি কোম্পানি, ইলেকট্রনিক ভেহিকেল কোম্পানি বাংলাদেশে লঞ্চ করছে, আমি নাম বলবো না, লঞ্চ করছে, এখন তার কাজ কি? সে কিন্তু প্রথমেই সেলসের দিকে যাবে না, সে যাবে, তার নামটা পৌঁছাতে হবে আগে, তাই না? সে এখন কোথায় করবে? টিভিতে অ্যাড দিবে, অবশ্যই দিতে পারে, নিউজ পেপারেও দিবে। বাট এখন সে যদি লং টিজি, বা তার যদি এজ লেভেল টার্গেট থাকে যে না, আমি ইভিটাকে
একদম টিন এজ থেকে শুরু করে মিড এজ পর্যন্ত কানেক্ট করব, তারা আছে কোথায়? তারা তো সোশ্যাল মিডিয়াতে অনেক লম্বা সময় অ্যাক্টিভ থাকে, তারপর সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে থাকে, তো তাকে তো ডেফিনেটলি সেখানে আসতে হবে। এবং ওই কোম্পানিগুলোর মার্কেটিংয়ের অন্তত 90% বাজেটই থাকে সোশ্যাল মিডিয়া। আসলে 90% সোশ্যাল মিডিয়াতে এত লাগে না ভাই, তাদের টোটাল যে বাজেট পরিমাণ বাজেট থাকে ভাই, বড় বড় কোম্পানির যে পরিমাণ মার্কেটিং বাজেট থাকে 90% লাগে না। সোশ্যাল মিডিয়াতে 30-40 বা যদি 50% সে প্ল্যান করে, সে পুরা বাংলাদেশ কাঁপাইতে পারবে। বাট আসলে এই ইউজটা এখন ওইভাবে প্রপারলি হচ্ছে না। আপনি 90% বললেন না, 20-30% বড় বড় যারা কোম্পানি আছে তাদের যদি মার্কেটিংয়ের বাজেট থাকে, এই 20% আমি শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে খরচ করবো, কন্টেন্ট মার্কেটিংয়ে খরচ করবো, এনাফ। এবং সেটা অর্গানিক রিচেই ফোকাস হয় না। এখানে একটু প্রবলেম আছে, যেটা হলো মেটা বা ফেসবুক বা ইনস্টাগ্রাম। সো এদের অ্যালগরিদমটা একটু আপনি অবশ্যই জানেন। ইউটিউবে হয়তো বা আপনি অর্গানিকলি একটা জায়গায় যেতে পারবেন, বাট এটা পুশ অ্যান্ড পুল ভাবে আপনাকে যেতে হবে। তো কন্টেন্ট দিয়ে থাকবে পুশ, আর আপনাকে পুল করতে হবে হয়তো বা আপনার মিডিয়া বাইং বা বুস্টিং, যেটাকে আমরা সহজ অর্থে বলি। পুশ অ্যান্ড পুল হতে যেতে হবে। যদি বলেন ফুললি অর্গানিক তাহলে অনেক সময় লাগবে, এবং এটা এত সময় আসলে একটা ব্র্যান্ডের আসলে থাকে না। হ্যাঁ, তো শুধু অর্গানিকে যেতে পারবে, এটা আসলে একদমই আসলে প্রপার না। যেহেতু ফেসবুক আসলে ওইভাবে সাজানো নাই, ফেসবুক চায় না অর্গানিকলি আসুক, ফেসবুক চায় যে আমাকে দিক। বাট যদি কন্টেন্টটা ভালো হয় তাহলে পুশ অ্যান্ড পুল ওইটা যদি যান, যেটা হয় আপনি যদি $50,000 বুস্টিংয়ে খরচ করেন বা কন্টেন্টে যদি $5,000 খরচ করেন, তাহলে হয়তো বা আপনার এই 50,000 থেকে অনেকটুকু সেভ করা পসিবল। পুরোপুরি কাটা পসিবল না, বাট অনেকটুকু সেভ করা পসিবল। যে কন্টেন্টে যেটা খরচ করতেছেন তার থেকে অলরেডি ডাবল ট্রিপল আপনার হয়তো বা ওইখানে আপনি সেভ করতে পারবেন যদি আপনি কন্টেন্টে ফোকাস করেন। এখন আমরা যদি এই ইভি কোম্পানি নিয়েই কথা বলি, সো বর্তমানে তাদের টার্গেট থাকবে কিন্তু যত কম বাজেটে তাদের ব্র্যান্ডিং করার, এবং সেটা তারা ফোকাস দেবে সোশ্যাল মিডিয়াতে। এবং নট অনলি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট করে, এটা হতে পারে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। হ্যাঁ, আমি সেটাই বলছি, ডিফারেন্ট ভাবে তারা ট্রাই করতে পারে। ওইটা হবে সোশ্যাল মিডিয়াতে, কারণ তার যে টার্গেটিং টিজিটা, তার টার্গেটিং যে এজ লেভেলটা, মোস্ট অফ দ্য এজ লেভেল সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে। এখন তারা যদি মনে করে যে আমরা ভালো ভালো কিছু কন্টেন্ট মেক করব, এঙ্গেজিং কন্টেন্ট মেক করে আমাদের পেজেই দেব এবং সেটা অর্গানিক্যালি আমরা রিচ করার ট্রাই করব, সেক্ষেত্রে কিন্তু সম্ভব না, টাফ হয়ে যাবে। বাট তারা যদি সেম কনসেপ্টটা ইনফ্লুয়েন্সারদের সাথে টাই আপ করে সেক্ষেত্রে কিন্তু তারা রিচ পাবে অনেক বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের নিজস্ব কন্টেন্টগুলো তাদের নিজস্ব পেজে দিয়ে সেটা তারা পোস্ট করলো। তাদেরকে মাল্টিপল ওয়ে ইউজ করতে হবে। মাল্টিপল ওয়ে, যদি এতে বললাম না টার্গেট ফিক্স থাকতে হবে, ভাই 1 বছরে আমি এইটুকু যাবো, এইটুকু যাওয়ার জন্য মানে আপনি প্রথমে ফিক্স করলেন আপনি কোথায় যাবেন, তারপরে আপনি কিভাবে যাবেন। আইদার আপনি যদি সময় থাকে রিক্সায় যাবেন, সময় না থাকলে বাইকে যাবেন, আর যদি আরও সময় কম থাকে আপনি হয়তো বাইকে উঠে বলবেন যে ভাই আরও ফার্স্ট যান। তার ওই টার্গেটের সাথে অ্যালাইন করে কন্টেন্টের প্ল্যানিং করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, যে কন্টেন্টে ভালো পারফর্ম করতেছে ওকে পুশ করতে হবে। ইনফ্লুয়েন্সার বা কোনো ফেস, প্রত্যেকটা যারা এই কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ফেসের তাদের একটা পরিচিত বা তাদের কিছু ফলোয়ার আছে, সো আপনি তাদেরকে অ্যাড করার জন্য তাদেরকে অ্যাড করতে হবে, হোক সেটা আপনার প্ল্যাটফর্মে অথবা আপনার আদার্স প্ল্যাটফর্মে। আপনি বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারেন, বা ইভেন্টের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারেন, বা অনেক ইভেন্ট হয় সেই ইভেন্টে কানেক্ট হইতে পারেন, বা আপনি স্পন্সর করতে পারেন যে হ্যাঁ আমার এই পডকাস্টটা মাসুদ ভাইয়ের পডকাস্ট দেখতেছে অনেক মানুষ, তো এখানে যদি আসে সে এটা সম্পর্কে জানতে পারবে, আপনি একটা মানুষ কানেক্ট করতে পারবেন, সো আপনাকে স্পন্সর করতে পারে। সেই এইভাবে পসিবল মাল্টিপল ওয়ে দিলে, এবং সেটা একটা টার্গেট ফিক্স থাকলে যে আমি এই টাইমে এই পরিমাণ রিচ করব পসিবল, এবং অনেক ব্র্যান্ড পারফেক্টলি করতেছে। এবং আমি যেটা দেখলাম যে এটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে, যে সে কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করবে বা ব্র্যান্ডিং করবে, কোন ওয়েতে যাবে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবে অথবা কোন ধরনের ইনফ্লুয়েন্সার মার্কেটিং করবে, সব কিছু ডিপেন্ড করতেছে প্রোডাক্টের উপরে বা ক্যাটাগরির উপরে বা কোম্পানির উপরে। যেমন আমি এটার সাথে আমি আরেকটু অ্যাড করি, এবং হলো সে কীভাবে প্রেজেন্ট করতেছে তার উপরে। আমার এক্সপিরিয়েন্স যদি বলেন, আমি এরকম পেজ দেখছি
যে 30 লাখ টাকার শাড়ি নিয়ে শুরু করে, বা 30-এ আরও কম, 10 লাখ টাকার শাড়ি দিয়ে শুরু করে দিন 3 লাখ টাকা সেল করতেছে। আবার এরকম অনেক বড় বড় দোকান বা অফলাইন বিজনেস আছে যারা এত সেল করতে পারতেছে। 30 কোটি টাকার শাড়ি নিয়েও 3 লাখ টাকা পার ডে এক সময় সেল করতে পারতেছে না, যদি অফ সিজনে আসে। কারণ এই দুইটার গ্যাপটা কোথায়? একজন তার প্রোডাক্ট নিয়ে বসে আছে যে ক্লায়েন্ট আমার কাছে আসবে, আর একজন তার প্রোডাক্ট নিয়ে আরেকজনের কাছে পৌঁছায় গেছে। কিভাবে? কন্টেন্টের মাধ্যমে, লাইভ করে বা তার কন্টেন্ট দিয়ে পৌঁছায় গেছে। তারটা কিন্তু সেল হচ্ছে, সে বসে আছে, জাস্ট আসবে ক্লায়েন্ট, তার কাছে সেল করবে, আর সে তার প্রোডাক্টটা নিয়ে সোশ্যালি ক্লায়েন্টের কাছে পৌঁছে গেছে। হ্যাঁ, ইটস জাস্ট এ ওয়ে। ওইটাই আপনি তো প্রেজেন্টের কথা বললেন, কন্টেন্ট, বাট আমি আরেক যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গত কিছুদিন আগে, এটা মনে হয় গত সপ্তাহে একজন আমাকে ইমেল করছিল। ইমেল করার পরে ওনার কোম্পানি হচ্ছে দেশের বাইরে বিভিন্ন কোম্পানি রেজিস্ট্রেশন বা এলএলসি করার জন্য উনি হেল্প করেন। ওনার কোম্পানিটা মোটামুটি পপুলার বাংলাদেশে। তো উনি আমার মেইল করছে যে আমার পডকাস্টে ব্র্যান্ডিং করবে, প্রমোশন করবে। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম, আমার একটা কিউরিওসিটি হলো যে জিজ্ঞেস করলাম যে যেহেতু আমার অন্যান্য চ্যানেল আসছে পপুলার, বাট সে চাচ্ছে আমার এই পডকাস্ট চ্যানেলে প্রমোশন করবে। তো আমি তাকে বললাম যে আপনি আমার চ্যানেলে, যেখানে একদম নতুন এবং 2500 সাবস্ক্রাইবার নাই, এরকম চ্যানেলে আপনি কেন প্রমোশন করতে যাচ্ছেন? আপনি তো এই টাকা দিয়ে আপনি বুস্ট করতে পারেন, অথবা অন্যান্য ইনফ্লুয়েন্সার বা যাদের বড় বড় চ্যানেল আছে সেখানে আপনি করতে পারেন। সো তার কথা হচ্ছে যে আমি এই মুহূর্তে যদি একটা চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার আছে এবং অন এভারেজ 50-60 হাজার বা 1 লাখ ভিউ আসে, এরকম যে কোনো চ্যানেলে আমি প্রমোশন করে সেই ফলটা পাবো না। যেই ফলটা পাবো আমি একদম নিশ টার্গেটের যদি কোনো চ্যানেল থাকে বা কোনো প্ল্যাটফর্ম থাকে, সেইখানে আমি প্রমোশন করলে সব থেকে বেশি আমি আমার কাস্টমার পাবো। এখন উনি আমার কন্টেন্টগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছিল। তো আমি বললাম যে আমার কন্টেন্টে 100%ই বলা যায় ইউটিউব থেকে ভিউ আসে। আমি ইভেন তো ফেসবুকে আমার নিজের পেজেও বা আমার নিজের প্রোফাইলেও শেয়ার দিই না, এবং আমি গেস্টদেরকেও বলি যে কোথাও শেয়ার দেওয়ার দরকার নেই। আমার এখান থেকে অর্গানিক্যালি যতটুকু আমার রিচ আসতেছে আমি ওইটা টার্গেট করে আমি কাজ করতেছি, ঠিক আছে? এবং একদম নিশ টার্গেটেড কন্টেন্ট এই মুহূর্তে আমি ফোকাস দিচ্ছি। অবশ্যই আমার টার্গেট আছে যে ডিফারেন্ট টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করব, বাট আমার একটা নির্দিষ্ট অডিয়েন্স তৈরি করার প্ল্যান করতেছি। সো যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে কাজ করবে, নিশ টার্গেটেড কন্টেন্ট নিয়ে কাজ করবে, তখন কিন্তু কোম্পানিগুলা, ওই ধরনের কোম্পানিগুলা তাদেরকে প্রমোশনের জন্য নক দিবে। এখন আমার কাছে কিন্তু কোনো এফএমসিজি কোম্পানি এসে নক দিবে না যে ভাই আমি চিপস সেল করব, এখন প্রমোশন করে দিন, অথবা ভাই আমি এই যে কন্টেন্টের কথা বলছিলাম আতর সেল করব, প্রমোশন করে দিন। এরা কিন্তু আমার কাছে আসবে না। সো আমি আমার লাস্ট রাতের একটা কাস্টমারের সাথে কথা হলো আমার, হ্যাঁ, ওই যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো উনি ভেহিকেল নিয়ে একটা বড় ব্র্যান্ডে কাজ করে, পাশাপাশি কন্টেন্ট করতেছে, এবং এই জায়গাটাতে ওনার প্যাশনের জায়গা গাড়ি। তো ওনাকে সামহাও উনি এখন কন্টেন্টে আসে বা কিছু কন্টেন্ট করতেছে, এখন পডকাস্টে আসতে চায়। তো উনি এখন কনফিউজড যে উনি সব কিছু নিয়ে পডকাস্ট করবে নাকি ওনার নিচে থাকবে। আমি ওনাকে সেম আপনি যে সলিউশনটা বললেন না, সেম বলছি। দেখেন, আপনি যদি দেখেন আপনার 1 লাখ সাবস্ক্রাইবার হলো, তারা সব কিছু জানে, আপনার কিন্তু কেউ বা ওইরকম কোনো কোম্পানি আসবে না। বাট যদি আপনি আপনার সাবস্ক্রাইবার কম, বাট আপনি শুধু নিশ এই ভেহিকেল গাড়ি এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট করেন, এই বিষয়গুলোতে পডকাস্ট করেন, আপনার যদি কমও হয়, যে কোনো একটা নতুন কোম্পানি হয়তো বা মার্কেটে আসতেছে, সে আপনাকে নিয়ে নেবে। কারণ আপনার যদি 10,000 50,000 সাবস্ক্রাইবারও থাকে, সেই 50,000 মানুষ গাড়ি নিয়ে প্যাশনেট। তো নিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সাবস্ক্রাইবার অনেক বেশি হওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনার পেজে
বা আপনার পেজে বা আপনার চ্যানেলে ভ্যালু ক্লায়েন্ট আছে কিনা, যারা রিয়েলি সেটা ওন করে। দেখেন উনি যদি গাড়ি নিয়ে কন্টেন্ট করে, কে দেখবে? গ্রাম থেকে বসে তো কেউ দেখবে না। বা যার গাড়ি নিয়ে প্যাশন নেই, গাড়ি কেনার চিন্তা নেই, সে তো দেখবে না। যার গাড়ি কেনার চিন্তা আছে বা গাড়ি অলরেডি আছে, চেঞ্জ করবে বা আরেকটা কিনবে, সেই তো দেখবে, তাই না? সো তার এই 50,000 কি 5 লাখ থেকে বেটার না? এই কারণে আপনাকেও যিনি নক করেছেন, ওনার টার্গেট ওইভাবে উনি আপনাকে নক করেছেন, এবং আমি ওনাকে এইটাই সাজেস্ট করছি আপনি আপনার প্যাশন নিয়ে থাকেন। আর একটা বিষয় বলি প্যাশন নিয়ে, যেটা হলো আপনি যদি আপনার প্যাশন নিয়ে কথা বলেন, এটা আপনার কাছে আসলে কাজ মনে হবে না। ইউ উইল ফিল লাইক ইটস এ গেম, ইটস এ নর্মাল কনভারসেশন। আপনার জন্য ইজি হবে এবং আপনার কাজটা আপনার জন্য গেম মনে হবে। আপনার নিশ এবং আপনার নিশটা আপনার প্যাশনের সাথে কানেক্টেড। একদম ঠিক কথা বলছেন। এবং নট জাস্ট ভিডিও কন্টেন্ট, আমি যদি বলি আমার আরেকটা স্টোরি যদি বলি, আমি 3-4 বছর আগে আমি যখন একটা ইআরপি সফটওয়্যার স্যাজ বেসড ইআরপি আমি লঞ্চ করার প্ল্যান করি। তো প্রথমে আমরা একটা প্ল্যান সাজাই যে আমরা এই ইআরপিটা লঞ্চ করার আগে আমরা ডিরেক্ট মার্কেটিংয়ের প্ল্যান করি। যে মার্কেটিংটাকে আমাদের টার্গেট হচ্ছে ইউএসএ থেকে 300 থেকে 500 কাস্টমার ম্যানেজ করা, এর আমাদের ইনিশিয়াল টার্গেট। এখন ইনিশিয়াল টার্গেট এটা হওয়ার ফলে যখন আমরা সেটা ডেভেলপ করা শুরু করি, ঠিক সেম টাইমে আপনার সেম ডোমেইনে আমার টিমকে বলি যে ইআরপি হচ্ছে সব ধরনের বিজনেসের জন্য না, আমরা নির্দিষ্ট একটা বিজনেসকে টার্গেট করতেছি। ঠিক আছে, কি বিজনেস এটা আমি বলতেছি না, কারণ ওইটা আমার এখনো প্রসেসিং আছে। তো আপনার নির্দিষ্ট একটা বিজনেসকে টার্গেট করে আমরা ইআরপি সফটওয়্যারটা ডেভেলপ করতেছি। সো আমি টার্গেট করলাম যে আমার এইটার ফুললি ডেভেলপ করতে, এমভিপি পর্যায়ে ডেভেলপ করতে আমার 3 থেকে 4 মাস টাইম লাগবে, এবং ফুললি 6 মাস আমি ধরে রাখছি। তখন আমার মার্কেটিংয়ের টিমের সাথে কথা বললাম যে ওকে, আমরা এই 6টা মাস বসে থাকবো না, আমরা এটা নিয়েই কাজ করব। কি করব? আমরা যে ডোমেইনে ইআরপিটা লঞ্চ করার প্ল্যান করতেছি, ওই ডোমেইনে আমরা ওই বিজনেস রিলেটেড আর্টিকেল লেখা শুরু করলাম। গ্রেট। এবং এসইও টিমকে বললাম যে প্রপার এসইও করতে এবং ইউএসএর মার্কেট টার্গেট করতে। আমরা ইউএসএ মার্কেটে আমরা ব্যাকলিঙ্ক সহ যা যা করা দরকার 6 মাস টোটাল একদম ফোকাস দিয়ে কাজ করছি। সো 6 মাস 3 থেকে 4 মাস পর থেকে আমাদের ওয়েবসাইটে অলমোস্ট গুগল থেকে 100% আপনার অডিয়েন্স গুগল থেকে আসতেছে, ডিরেক্ট সার্চ থেকে আসতেছে, এবং 3 থেকে 4 মাস পর থেকে 2 থেকে 2,500 এভরি ডে ভিজিটর। একটা নিশ টার্গেটেড একটা প্রোডাক্ট, একটা কন্টেন্ট প্ল্যাটফর্ম। সো সেখানে 2 থেকে 3,000 এভরি ডে ট্রাফিক আসতেছে ডিরেক্ট গুগল থেকে। এবং যখন আমরা লঞ্চ করলাম, আমাদের প্রথম মাসে আমাদের টার্গেট ফিল আপ হয়ে যায়, অলমোস্ট 500+ আমরা কাস্টমার পেয়ে যাই প্রথম মাসে। এবং আমাদের যে ইআরপি সফটওয়্যারটা ছিল, আমরা মান্থলি চার্জ নিতাম অলমোস্ট $150 উপরে। এখন যদি এইটা না করে আমি যদি মনে করতাম যে আমি 6 মাস বসে থেকে আমি সফটওয়্যারটা আমি লঞ্চ করব, তারপরে আমি মার্কেটিং ধুমায় মার্কেটিং করব, ঠিক আছে, তখন কিন্তু এই কাস্টমারটা আমরা ফিল আপ করতে পারতাম না। আমাদের এই স্ট্র্যাটেজিতে যাওয়ার ফলে আমাদের 6 মাসে যা খরচ হয়েছে, আমাদের 1 মাসে তার থেকে বেশি আমরা প্রফিট করতে পারছি। আমি আসলে এই জায়গাটাতেই বলতে চাই, যারা দেখবে বা শুনবে, যারা তাদেরকে বলতে চাই যে আপনি বিজনেস শুরু করতে চান, আপনি একটা প্রিপারেশন নেন, মেন্টাল প্রিপারেশন, আর কিছুই না, একটা সোশ্যাল মিডিয়া পেজ ওয়েবসাইট খুলে আপনি ওই রিলেটেড মানুষকে কানেক্ট করার জন্য কন্টেন্ট করেন 6 মাস। দেখবেন আপনার 6 মাসে একটা আইডিয়া আপনি পেয়ে গেছেন। আইডিয়া পাওয়ার পর তারপর আপনি বুঝে শুনে লঞ্চ করেন। 6 মাস আপনার কোনো কিছু করার দরকার নেই, বাসায় বসে আছেন, বিজনেস করতে চান, একটা নিশ সিলেক্ট করেন, প্রোডাক্ট নিয়ে আগে রিসার্চ করেন যে হ্যাঁ এই প্রোডাক্টে এটা পসিবল,
6 মাস কোনো সেলসে না, আপনি ওই রিলেটেড কন্টেন্ট করেন, ওইটার প্রয়োজনীয়তা কি, ওইটার কি কি ভালো দিক আছে, ওইটা কিভাবে কত ওয়েতে ইউটিলাইজ করা যায়, এই ওয়েগুলো নিয়ে ঘাটাঘাটি করে 6 মাস আপনি রেগুলার কন্টেন্ট দিবেন। 6 মাস চলে যান, আফটার 6 মান্থ আপনি প্রোডাক্ট লঞ্চ করেন, দেখেন আপনি যে ফল পাইছেন সবাই সেই ফল পাবে। 6 মান্থ আপনাকে ধৈর্য ধরে, কোনো ইনভেস্টও লাগবে না তেমন, শুধু কন্টেন্টের ইনভেস্ট লাগবে। 6 মাস আপনার পেজে কন্টেন্ট করেন, তারপর আপনি দিয়ে দেন যে কোনো নিশ, দেখেন ইউ উইল বি মোর দেন হ্যাপি। আপনার টার্গেট 1 মাসেই ফুলফিল হয়ে গেছে, হয়তো বা ক্লায়েন্টকে ফেরত দিতে হয়েছে, তাই না, যে আমি আর পারতেছি না, তাই না, সব ক্ষেত্রে এরকম হবে। বাট আপনাকে নিশ সিলেক্ট করতে হবে এরকম। হ্যাঁ, আর যেটা হয় ভাই, বাংলাদেশের প্রেক্ষাপটে যা অলরেডি আছে, একজন খুব ভালো আতর বেচতেছে, আরও 10 জন শুরু করতেছে, গ্যাপ আছে, গ্যাপ খুঁজে বের করেন যে গ্যাপটা কোথায় আছে, কোন প্রোডাক্টটা নাই, কোন প্রোডাক্ট ইসেনশিয়াল কোন মার্কেটের জন্য, সেই গ্যাপটা খুঁজে বের করেন, দেখেন ইটস পসিবল। কন্টেন্ট দিয়ে 100% পসিবল না হলেও অনেকটুকুই পসিবল, এবং অনেকাংশেই 100%ই পসিবল। কারণ অনেক বর্তমানে যারা যে কয়েকটা অনলাইন বেসড বিজনেস আছে, আমি অফলাইন বাদ দিলাম, আমি অনেকটুকু পসিবল না কেন বললাম আপনাকে বলি। হ্যাঁ, তো আপনি আসলে গুগলের যে বিষয়টা বললেন বা ওয়েবসাইটের অনেক বিষয় বললেন, বা যারা বিজনেস করে মাস যারা আছে, তারা শুধু ফেসবুকটা নিয়ে চিন্তা করে, তাদের আসলে এই গুগল এসইও বা আপনি ওয়েবসাইটের ট্রাফিকিং থেকে শুরু করে আদার্স ইউটিউবে কীভাবে মার্কেটিং করবে তারা জানে না। তারা জানে ফেসবুকে একটা পেজ খুলে সে পেজে যদি পোস্টিং করা দেয় তাহলে আমার ফেসবুক আমাকে সেল দিবে, বুঝছেন, এই জন্য গ্যাপ। সো যদি সে মাল্টিপল ওয়ে জানে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, কোন প্ল্যাটফর্মটা কীভাবে ইউজ করতে হবে, গুগলকে কীভাবে ইউজ করতে হবে, এআইকে কীভাবে ইউজ করতে হবে, তাহলে পসিবল। আপনাকে জানতে হবে ফার্স্ট, আপনি বিজনেস করবেন আপনাকে এই প্ল্যাটফর্মগুলো নিয়ে, কোন প্ল্যাটফর্ম, ইটস ভেরি ইজি। আপনি 2 মাস বসেন, 2 মাস পাশে বসে শুধু চিন্তা করেন যে আমি শিখবো এগুলো, এক প্ল্যাটফর্মের পিছনে 15 days সময় দেবো যে এই প্ল্যাটফর্ম কীভাবে কাজ করে। অনলাইনে অনেক ভিডিও আছে, আপনি তার ডিপ ডাইভ করে জানতে পারবেন। বা কোনো স্পেশালিস্ট যে আছে বলেন যে ভাই আমি আপনার সাথে 2 মাস থাকবো, 2 মাস আমি শিখবো আপনার কাছ থেকে, জানবো, কোনো কিছু লাগবে না, বিজনেস শিখবো। বা একটা বিজনেস ভালো রান করতেছে, তার সাথে 2 মাস থাকেন, এবার আমি 2 মাস ড্রাইভ করবো বা ইন্টার্ন করবো আপনার ডিফারেন্ট সেক্টরে। আপনার কীভাবে আপনি স্টোর ম্যানেজ করেন, কীভাবে ডেলিভারি ম্যানেজ করেন, কীভাবে ডিজিটাল মার্কেটিং করেন, কীভাবে কন্টেন্ট রেডি করেন, সব কিছু আমি 2 মাসে দেখলাম। দেখার পরে আমি আমার মতো শুরু করবো। 2 মাসে সে জানলো, বুঝলো, তারপর সে কন্টেন্ট শুরু করলো, 4 মাস, 6 মান্থে সে বিজনেস লঞ্চ করলো। বাংলাদেশের পোলাপানরা ফ্রিতে কোথাও কাজ করতে চায় না, কাজ শিখতেও ফ্রিতে চায় না, ঠিক আছে, এটা একটা বিগ প্রবলেম। ইটস ইনভেস্টমেন্ট। সে বিজনেসে যাবে, বিজনেস করবে, তার তো নলেজ লাগবে। সে যখন টিম চালাবে তার জানতে হবে যে হাউ টু ড্রাইভ, কীভাবে আমি টিম চালাবো জানতে হবে না? অবশ্যই। বিজনেস ইজ লাইক এ ভেহিকেল। আপনি আপনার একটা জার্নি এখান থেকে এক জায়গায় নিয়ে যাবেন। সাপোজ আপনি গাড়ি নিয়ে এখান থেকে আপনার বাসায় যাবেন, বিজনেসও তাই। আপনি এখান থেকে শুরু করছেন, আপনার সাথে কিছু প্যাসেঞ্জার আছে যারা আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে, তাদেরকে নিয়ে আপনি একটা ডেস্টিনেশনে পৌঁছাবেন। আপনি না জানেন হাউ টু ড্রাইভ, তাহলে না আপনি পৌঁছাতে পারবেন, না আপনার সাথে যারা আছে তারা পৌঁছাতে পারবে। এখন কেউ যদি চায় যে, কেউ যদি আপনাকে নক দেয় যে রাতুল ভাই আমি একটা বিজনেস করতে চাই, যে বিজনেসের আমার মেইন টার্গেট কন্টেন্টের মাধ্যমে বেশি সেল নিয়ে আসা, আমার প্রোডাক্টটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, প্রোডাক্টের জন্য আমি আলাদা লোক রাখছি, তারা রিসার্চ করবে, প্রোডাক্ট তৈরি করবে, বাট ডিস্ট্রিবিউশনের দিকে আমার ফোকাস, এবং ডিস্ট্রিবিউশনটা আমি কন্টেন্টের মাধ্যমে করতে চাই, এবং সেটা আমি শিখতে চাই। আমার তাকে শিখতে হবে যে কন্টেন্ট কীভাবে মেক করতে হয়, কীভাবে এঙ্গেজড একটা কন্টেন্ট বানাইতে হয়। এটার জন্য আমি আপনার সাথে কাজ করতে চাই 2 মাস বা 6 মাস। আপনি কি না করবেন? না, আমি আমার পার্সপেক্টিভ ডিফারেন্ট। হ্যাঁ, আমি ট্রাই করবো যাতে তাকে আমি সাপোর্ট করতে পারি। কারণ আমি দেখেন, আমি অ্যাক্টিভলি বলি, প্যাসিভলি বলি, আমি কিন্তু বেনিফিটেড হব অবশ্যই। যদি তাকে আমি ধরেন 2 মাসে তার বিজনেস রান করতে হেল্প করলাম, সাপোর্ট করলাম, তার যখন বিজনেস রান হয়ে যাবে সে কিন্তু আমার সাথেই কাজ করবে। তো সে যখন আর্ন করবে ডেফিনেটলি ওখান থেকে তো সে আমার সাথে তার আর্নিংটা শেয়ার করবে। তো ইটস নট লস ফর মি। আমি লং টার্মে চিন্তা করি
শর্ট টার্মে হয়তো বা 2 মাস সে আমার সাথে থাকবে, বাট 2 মাস পরে যে যদি আরো 4 মাস পরে সে করতে পারে, সে সারা জীবন আমাকে বিজনেস দিবে। অবশ্যই অবশ্যই সে সারা জীবন আমাকে বিজনেস দিবে ইনশাল্লাহ। সে 2 মাস আপনার সাথে থেকে যদি অনেক কিছু শিখতে পারে, শিখে দেখবেন যে সে যখন কন্টেন্ট মেক করবে বা এই রিলেটেড যত সার্ভিস তার দরকার হবে, তখন তার মাথায় কিন্তু আপনার নামই আগে আসবে। হ্যাঁ, ডেফিনেটলি, ঠিক আছে, ডেফিনেটলি আমার নাম আগে আসবে, এবং আমি সারা জীবন তারা যদি এস্টাবলিশ করতে পারি আমি, হ্যাঁ, তাহলে সারা জীবন মানে ইটস লাইক টিম। আসলে টিম বলেন আর যাই বলেন, কেউ একা একা হইতে পারে না। যদি আপনার শেয়ারিং মেন্টালিটি থাকে, আমি আসলে চাই যে এরকম কন্টেন্ট মার্কেটিং এজেন্সি আরও হোক, বাংলাদেশে খুব বেশি নাই। হলে কি হবে জানেন, এই কন্টেন্টের এই বিষয়টাই আরও ই কমার্স বা মার্কেট তো অনেক বড়, সবার আগ্রহ বাড়বে, সবাই জানবে যে হ্যাঁ কন্টেন্ট দিয়েও পসিবল ফুললি। আচ্ছা, আরও মানুষ শুরু করুক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, শুরু করুক, তাইলে কী হবে, মার্কেটটা বড় হয়ে যাবে আমার জন্য। আসলে বাংলাদেশে তো ঢাকা শহরে বিশেষ করে এখন ব্যাঙের ছাতার মতো স্টুডিও হচ্ছে। না, আমি আসলে এই আপনি এই ব্যাঙের ছাতা এই ওয়ার্ডের সাথে আই না, তো যারা আমি সেটাই বলছি, যারা করতেছে সবাই ভালো করুক, সবাই ভালোই করতেছে, সেদিকে যাচ্ছি যে স্টুডিও অনেক হচ্ছে, ঠিক আছে, কিন্তু কন্টেন্ট আপনি যেটা বলছেন যে এটা কন্টেন্ট এজেন্সি হিসেবে আমি আমার কোম্পানিটা রান করতেছি, ঠিক আছে। অর্থাৎ অন্যান্য স্টুডিওগুলো যেটা হচ্ছে যে ভাই আমার একটা কন্টেন্ট মেক করবো, আপনার এখানে আপনি আওয়ারলি আমি শ্যুট করতে চাই, টাকা দিলাম। এটা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের বা অন্যান্য স্টুডিওর বিজনেস মডেল। আর আপনার এখানে মেইন আপনার ফোকাস যে ওভারঅল কন্টেন্ট এজেন্সি, যে আমি সব ধরনের কন্টেন্টের সাপ্লাই দেব, সব ধরনের হেল্প করব, যত ধরনের একটা অল ইন অন একটা প্ল্যাটফর্ম কন্টেন্টের জন্য। আপনার কন্টেন্টের যে কোনো সাপোর্ট লাগলে আই হ্যাভ দ্য এভরিথিং। আপনার কন্টেন্ট ব্লগ লিখতে চান, কন্টেন্ট লিখতে চান, কপিরাইট লাগবে, সেটার জন্য টিম আছে, গ্রাফিক্সের জন্য টিম আছে, ভিডিওগ্রাফির জন্য টিম আছে, যে আপনার কন্টেন্ট সিনেমাটিক হোক, পডকাস্ট হোক, যে কোনো কন্টেন্ট শ্যুট করার জন্য পোস্ট প্রোডাকশন, যেটা বলে পোস্ট প্রোডাকশন টিম আছে, প্রি প্রোডাকশন টিম আছে, যে আপনার ভিডিওগ্রাফি যেটা, আমার পোস্ট প্রোডাকশন টিম আছে, যেটা এডিট করে আপনার একদম রেডি করে দিয়ে দিবে। সো আই হ্যাভ দ্য অল দ্য টিম। যদি আপনার এমন মনে হয় যে কেউ আসলো আপনার কাছে যে ভাই আমি 10টা কন্টেন্ট মেক করবো, বা আমার 10জন মডেল দরকার বা 10জন সেলিব্রিটি দরকার, সেটার জন্য আপনারা সব ধরনের আমাদের লিঙ্ক আছে, কিছু এজেন্সির সাথে, কিছু মডেলের সাথে লিঙ্ক আছে, আমরা ট্রাই করবো তাদের লিঙ্ক আপ করে দেওয়ার। হ্যাঁ, দ্যাটস ইট। মডেল মেকআপ কিছু ইস্যু থাকে, ইস্যুর সাথে কানেক্টেড, আমরা ডিরেক্ট লাইফে এই বিষয়গুলো ডিল করতে চাই না, বাট যেহেতু আমার কাজের স্বার্থে লাগে, আমার কাছে তাদের কমিউনিকেশন আছে, আমি তাদের সাথে ডিরেক্টলি লিঙ্ক করে দিব, তারা ডিরেক্ট তাদের সাথে কথা বলে বিষয়টা ফিক্স করে নিবে। একজন নতুন বিজনেসম্যান, সে অনলাইনে বিজনেস করবে, সেটা ই কমার্স হতে পারে বা অন্য যে কোনো বিজনেসই হতে পারে, তার বাজেট ধরেন 20 লাখ টাকা। এখন 20 লাখ টাকা বাজেট নিয়ে সে বিজনেসে নামতেছে। এখন তার 1 বছরে কত পার্সেন্ট কন্টেন্টে খরচ করা উচিত আর কত পার্সেন্ট বিজনেসের অন্যান্য দিকে খরচ করা উচিত? ইটস এ ভেরি টাফ কোয়েশ্চেন। সেটা ডিপেন্ড করতেছে কি প্রোডাক্ট সে সেল করতেছে। কেউ যদি ইবুক সেল করে তার জন্য এটা ডিফারেন্ট হবে, কেউ যদি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট সেল করে তার জন্য ডিফারেন্ট হবে। হ্যাঁ, বাট ওভারঅল মার্কেটিং বাজেট এখনকার আসলে সব কিছু মিলে যদি সোশ্যাল বেসড হয় 20-30% আসলে মার্কেটিং বাজেট থাকে। এটা ওভারঅলি কন্টেন্ট থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং সব কিছু শুরু করে এই বাজেট থাকে এখন, যদি সেটা সোশ্যাল বেসড বিজনেস বা ই কমার্স হয়। বাট এটা ভ্যারি করবে, যদি আপনার ইবুক বা যে কোনো ডিজিটাল টাইপের হয় সেটা একটা, আবার যদি ফিজিক্যাল প্রোডাক্ট হয় সেটার জন্য একটা। আপনি তো অনেক দিন ধরেই ডিজিটাল ফিল্ডে কাজ করতেছেন, সো আমি যদি বলি যে একজন পার্সন আপনার একটা বিজনেস, যেটা বললাম একটু আগে বললাম যে 20 লাখ টাকা তার বাজেট, ঠিক আছে। এখন ধরেন তার যে ইনভেন্টরি নিয়ে চিন্তা করা লাগতেছে না, কোনো একটা কোম্পানির সাথে সে টাই আপ করছে, যে তার মেইন কাজ হচ্ছে সেল আনা এবং প্রোডাক্ট তারা দেবে, তারা সেটা শিপমেন্টের কাজও তারা করবে, সব কিছু অন্য কোনো থার্ড পার্টি করবে, তার কাজ হচ্ছে সেল আনা। এখন তার ধরলাম সেই সেম বাজেট 20 লাখ টাকা বাজেট, তাকে তার ইনভেন্টরি নিয়ে চিন্তা করা লাগতেছে না,
সো তখন ইনভেন্টরি ডেলিভারি কোনো কিছু চিন্তা করা করতে হবে না, সে লাগতেছে না। শুধু সেলটা আনবে, প্রতিদিনের যে সেলসের যে রিপোর্টটা বা কত সেল হলো সে একটা ডাটা শিট সে তার ওয়্যার হাউসে সেন্ড করে দেবে। সেন্ড করে দেবে। সো এখন কথা হচ্ছে যে তার তো এখানে মেইন ফোকাস মার্কেটিং, ব্র্যান্ডিং, মার্কেটিং ব্র্যান্ডিং, বিশেষ করে ডিরেক্ট সেল তার সেল ফোকাস। সেল ফোকাস। এখন আপনার কাছে কি মনে হয় এই পর্যায়ে যদি কেউ থাকে তাহলে তার অর্গানিক মার্কেটিংয়ে ফোকাস দেওয়া উচিত, অর্গানিক কন্টেন্ট নিয়ে ফোকাস দেওয়া উচিত, নাকি তার পেইড মার্কেটিংয়ে বেশি ফোকাস দেওয়া উচিত? এটা আসলে দেখেন, অর্গানিক মার্কেটিংটা লেন্দি প্রসেস। সো বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেস মাইন্ডসেট তারা রোলিংটা তারা বিশ্বাস করে বেশি। এটা আসলে দেখেন আপনি, আমি যেটা সাজেস্ট করবো, এই কারণে আমি বললাম যে যেহেতু তার ইনভেন্টরি নিয়ে নাই, সে তার যদি আগামী 1 বছর সেল নাও আসে তার কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি আপনাকে ভাগ করে বলি। হ্যাঁ, যেটা হলো তার দুইটা সাইডই প্যারালালি করা উচিত। একটা হলো তার সেল না হলে হবে কি জানেন, যদি তার টাকা না আসে তাহলে সে এই 1 বছর বা 6 মাস সে ওই মোটিভেশনটা হারাই ফেলবে, হয়তো এখান থেকে বেরোয় অন্য কিছু শুরু করবে। তার দুইটা সাইডেই ট্রাই করা উচিত। অর্গানিক ভাবে একটা কন্টেন্ট দেওয়া উচিত যেটা তাকে একটা লং টার্ম 6 মাসে 1 বছরের প্ল্যান, এবং সেটা কোনো কন্টেন্ট মার্কেটিং এজেন্সি বা স্ট্র্যাটেজিস্টের সাথে কথা বলে প্রপার একটা প্ল্যান করা উচিত যে আমি 1 বছর এইভাবে কন্টেন্ট দিব, এটা টার্গেট হলো আমার প্ল্যাটফর্মটাকে আমি দাঁড় করাবো, আমার কিছু অর্গানিক ট্রাফিক জেনারেট করবো, অর্গানিক কিছু মানুষের সাথে আমি কানেক্ট হবো যারা রেগুলার থাকবে, এবং সেই প্রোডাক্টটা হয়তো হবে রিইউজেবল প্রোডাক্ট। লাইক কিছু প্রোডাক্ট আছে যা আমাদের ডেইলি লাইফে লাগে, কিছু প্রোডাক্ট আছে আমরা একবার কিনি, একবার কিনলে হয়তো আমাদের 2 বছর চলে যাইতেছে। যেমন কিছু গ্যাজেট আছে যেটা রেগুলার আমাদের লাগে, বা কিছু প্রোডাক্ট আছে যেটা আমাদের রেগুলার লাগে, প্রতি মাসেই লাগে। যদি এই টাইপের প্রোডাক্ট হয় তাহলে তাকে যেটা করতে হবে দুটো ওটাই চিন্তা করতে হবে। বা তার যদি সময় থাকে হাতে যে না আমি লম্বা সময়ে আই ক্যান প্লে দ্য গেম, আমি সেই পেশেন্ট ধরে রাখতে পারবো, তাহলে সে একটা অর্গানিকের প্ল্যান করলে 6 মাস, মিনিমাম 6 মাস 1 বছরের একটা প্ল্যান করলে তার একটা ট্রাফিক, যেরকম আপনার পডকাস্ট চ্যানেলে একটা ট্রাফিক কিন্তু হয়ে গেছে যারা আপনাদের ভিউয়ার্স, তাই না? এরকম একটা রেঞ্জ করতে হয়তো টাইম লাগে। এই টাইমটুকু পর্যন্ত তাকে প্রপার কন্টেন্ট দিয়ে যাওয়ার পরে দেখবেন তার একটা অর্গানিক সেল আসতেছে। আর যদি চায় যে না আমি দুইটাই থাকবো পাশাপাশি, হ্যাঁ, সেলের জন্য সে আলাদা করে কিছু করলো যেটা তাকে কিছু পুশ সেল দিল, আর সে কন্টেন্টের পাশাপাশি করে গেল, যেটা তাকে আসলে 6 লং টার্ম একটা প্ল্যান। আমার একটা স্টোরি যদি আমি বলি, আমার নিজের স্টোরি, আমি 2014-15 সালের পরপরই, 15 সালের শেষের দিকে বা 16 সালের দিকে, তখন থেকে আমি যখন ভার্সিটিতে পড়তেছি এবং যেই বিষয়টা পড়তেছি বা যেই টপিকের উপর পড়তেছি, ধরেন সি প্রোগ্রামিং করতেছি অথবা ডেটাবেস নিয়ে পড়াশোনা করতেছি, তখন সেই টপিকগুলোর উপরে আমি টিউটোরিয়াল মেক করতাম বা বিভিন্ন ব্লগে লেখালেখি করতাম, বাংলাতেও লেখালেখি করতাম, ইংলিশেও লেখালেখি করতাম। সো আমার একটা ছোটোবেলা থেকে একটা এই ঝোঁকটা ছিল, যেই টপিকটা নিয়ে আমি যেই টপিকটা শিখতেছি ওই টপিকটা নিয়ে আমি লেখালেখি করা বা মানুষকে শেখানোর একটা তাড়না আমার নিজের ভিতরে ছিল। তো ওই জায়গা থেকে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করতাম, আবার কন্টেন্টও মেক করতাম 2015-16 সালের থেকেই আর কি। তো এরপরে আমি প্ল্যান করি যে এডটেকের দিকে ফোকাস দেব, এবং 2018-19 সালের দিকে এবং এর পর বেশ কয়েক বছর আমি আই জেনারেশন নামে আমার যে কোম্পানি নামে, এই নামে আমি একটা এডটেক প্ল্যাটফর্ম শুরু করি। এবং আমার টার্গেট ছিল যে আমি যে কন্টেন্ট মেক করি ওইটাকে আরও একটু লেন্দি প্রসেসে আমি ফুল কোর্স মেক করব, এবং আমার ওয়েবসাইটে এবং আমার ইউটিউব চ্যানেলে আমি ফ্রিতে দেব। সো লাস্ট বেশ কয়েক বছর আমি সেটা করার ফলেও পরে দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে রেভিনিউ মডেল চিন্তা করতেছিলাম যে আমরা ফ্রিতে কন্টেন্ট দেব, মানুষকে ফ্রিতে শেখাবো, আমাদের রেভিনিউ মডেল হবে ব্র্যান্ড ডিল এবং অ্যাডসেন্স হাবিজাবি এইগুলো থেকে। তো লং টাইম করার পরেও আমাদের কন্টেন্ট অনেক ভালো কন্টেন্ট মেক করতেছিলাম, একদম ফুল টিম, নট জাস্ট আমি একা, একদম 12-15 জনের টিম নিয়ে খুব ভালো মানের কন্টেন্ট মেক করতেছিলাম, বাট আলটিমেটলি ওই লেভেলের রিচটা পাচ্ছিলাম না। সো লং টাইম কাজ করছি, প্রচুর টাকা খরচ করছি, টাকার অ্যামাউন্ট বলতেছি না, সো প্রচুর টাকা খরচ করছি। লাস্টে দেখলাম যে এখান থেকে আসলে ফিডব্যাক পাওয়াটা এই মুহূর্তে টাফ।
অথবা আমাদের কোনো না কোনো জায়গায় ভুল হচ্ছে। আমি যে কন্টেন্টগুলো মেক করতেছি, আমি যে কোর্সগুলো মেক করতেছি, সেম কোর্সটা অন্যরা 12-15 হাজার টাকা দিয়ে সেল করতেছে। তো মানুষের কাছে ওই সাইকোলজিটা তৈরি হয় যে আরে এই টপিকের উপরে আমি অমুক অমুক নাম করা এডটেক প্ল্যাটফর্মে 5,000-10,000 টাকায় আমি সেল করতে এটা না দেখেন, আমরা বেসিক যদি কোনো কিছু শিখতে চাই, আমি আপনাকে বললাম যে এই কয়েকটা প্ল্যাটফর্মে বিজনেস করার আগে আপনি জানবেন প্ল্যাটফর্মগুলো সম্পর্কে, কে কিভাবে কাজ করে। যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি শিখবেন, একটা কন্টেন্টের পিছনে, একটা প্ল্যাটফর্মের পিছনে 15 দিন সময় দেন, আপনি মোটামুটি প্ল্যাটফর্মের সবকিছু জেনে যেতে পারবেন। এবং সেটা কোনো পেইড কোর্স না, শুধু আপনি যদি ফেসবুক না গুগল বা আদার্স কিছু প্ল্যাটফর্ম আছে এগুলোতে ঘাটাঘাটি করেন। এখানে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি যে মানুষ কেন আসলে আমার কোর্সগুলা কেন ইন্টারেস্ট ছিল না, ফ্রিতে দেওয়ার ফলেও কেন ইন্টারেস্ট ছিল না, এর পেছনে একটা বড় কারণ হচ্ছে ঠিক ওই টাইমে বাংলাদেশে ম্যাক্সিমাম কোর্স তৈরি হতো যে আপনি এই কোর্স করলে রাতারাতি ফ্রিল্যান্সার হয়ে যেতে পারবেন, লাখ টাকা ইনকাম করতে পারবেন, ডলার ইনকামের একটা বিশাল জাদুর কাঠি, এই টাইপের কোর্স কিন্তু ওই টাইমে প্রচুর চলতো। ইভেন তো বাংলাদেশের বর্তমানে অনেক বড় বড় এডটেক প্ল্যাটফর্মও সেম কাজটা এখনও করতেছে। সো আমি তাদের সমালোচনা করতেছি না, এটা আমি বাংলাদেশের কাস্টমারদের সাইকোলজি নিয়ে কথা বলতেছি। যখন আমি দেখলাম যে অ্যাকচুয়ালি মানুষ অথেন্টিক জিনিস কম পছন্দ করে, মানুষ আসলে বাঙালি যারা অডিয়েন্স আছে তারা একটু কিছুটা হইলেও একটু তারা লোভ কাজ করে ভিতরে। তো আমার আসলে কি করা উচিত? তো আমি তখন দেখলাম যে না, আমি আর যাই হোক ওই কিভাবে ডলার ইনকাম করতে হবে, কিভাবে লাখ টাকা মাসে ইনকাম করতে হবে, ওইটা অ্যাটলিস্ট আমি করবো না। সো আমি বন্ধ করে দিলাম, আমার প্রচুর লস হয়েছে, তারপরে আমি বন্ধ করে দিলাম। এরপরে যখন অন্যান্য প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি অলরেডি, তো বাংলাদেশে একটা দুইটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করার প্ল্যান করতেছিলাম স্যাজ বেস্ট। তো আমার টিমের সাথে যখন আমি আলাপ করতেছি যে কি করা যায়, এইটা নিয়ে বাংলাদেশে কীভাবে, এই দুইটা প্রোডাক্ট নিয়ে কীভাবে বাংলাদেশে আগানো যায়, তো তারা আমাকে বলতেছে যে ভাই আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে ফোকাস দেন। এখন আমি বলতেছি যে পার্সোনাল ব্র্যান্ডিং আমি তো আর এই টিকটকে গিয়ে নাচানাচি করতে পারবো না। সো পার্সোনাল ব্র্যান্ডিংটা কীভাবে করবো? তখন আমি দেখলাম যে যেহেতু আমার লং টাইম ধরে আমি টিউটোরিয়াল মেক করতেছি, বিভিন্ন কোর্স মেক করতেছি, এবং আমার বিজনেসে একটা লং টাইম ধরে এক্সপিরিয়েন্স আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টে এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট প্লেসে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। সো এইটাকে বেস করে আমি কি করতে পারি? আপনাকে যে সাজেস্ট করছে হি অর শি ওয়াজ রাইট। এক্স্যাক্টলি। আমি বলি, আমার কিছু এক্সপিরিয়েন্স, আমার কিছু পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্লায়েন্ট আছে, তাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কাজ আমরা করি, এবং আমি আপনাকে বলতে পারি যে এখানে আপনাকে কিছু বলতে হবে না। আমি কিছু ডক্টর ক্লায়েন্টের কথা বলি। সো কিছু ডক্টর একটা সময় আমি তাদেরকে রিচ আউট করার ট্রাই করছি বিফোর কোভিড, তারা তখন ওইভাবে ইন্টারেস্ট দেখায় নাই। কোভিডের সময় সবাই একটু ফ্রি ছিল, ইন্টারেস্ট দেখাইছে, অনেকেই আসছে। এবং তারপরে পার্সোনাল ব্র্যান্ডিংটা বলতে আপনি রেগুলার যদি কন্টেন্ট দেন এবং আপনার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি মার্কেটে জানান, এটা মানে আপনাকে ইনডিরেক্টলি এভাবে ইম্প্যাক্ট করবে যে ইউ হ্যাভ নো আইডিয়া। আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আপনাকে এই কোশ্চেনে করার জন্য আমি আমার স্টোরিটা বলার ট্রাই করতেছি। সেটা হচ্ছে যে যখন আমি প্ল্যান করলাম, যে টিমের সাথে বসে প্ল্যান করলাম যে ওকে তাহলে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আমরা কী করতে পারি, এটা হচ্ছে 2021-এর শেষের দিকে আমরা প্ল্যান করতেছি। যে এর আগে আমরা কয়েকটা পডকাস্ট মেক করছিলাম জাস্ট একটা ফান ওয়েতে বা একটা টেস্টিং পারপাসে, বাট আমাদের পডকাস্ট নিয়ে বড় কোনো প্ল্যান ছিল না। এরপর টিমের সবাই বললো যে ওকে আমরা পডকাস্টের দিকে ফোকাস দিই, এবং পডকাস্ট হবে বিজনেস টেকনোলজি রিলেটেড এই ব্যাপারগুলো, এবং আমি সেটা প্রেজেন্ট করব। তো এটা নিয়ে আমরা বেশ অনেক দিন ধরে কাজ করলাম। তারপর দেখলাম যে ওকে আমরা তাহলে বাংলাদেশের মার্কেট গ্র্যাব করতে গেলে আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা এই পডকাস্টের মাধ্যমেই করতে হবে। এবং যেহেতু এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা বাংলাদেশে এই মুহূর্তে
2 জন থেকে 3 জন পডকাস্টে পপুলার, আদারওয়াইজ পুরো বাংলাদেশ পডকাস্টারই নেই। সো এইটা করলে আমার পার্সোনাল ব্র্যান্ডিংও হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি আমার যে এর আগে আই জেনারেশন নামে যে প্ল্যাটফর্মটা ছিল, মানুষকে ফ্রিতে শেখানোর যে প্ল্যাটফর্মটা ছিল, সেটার পারপাসটা আমি এখানে ফুলফিল করতে পারবো হোপফুলি। ঠিক আছে। সো এটা ছিল আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটা স্টোরি, যেখানে আমি একসাথে দুইটা করতেছি। এক হচ্ছে আমি মানুষকে ফ্রিতে শেখানোর আমার যে নিজের ভিতর যে তাড়না, ওইটা ফুলফিল হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিজের ব্র্যান্ডিংটা হচ্ছে। এখন আপনার কাছে তো অনেকে আসে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য, বা আপনারা কিন্তু অনেকের সাথে এই ব্যাপার নিয়ে কাজ করেন। সো আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। আপনাকে জাস্ট নর্মালি বলি, আপনাকে পৌঁছাইতে হবে, আপনাকে জানাইতে হবে। এখন আসলে যদি বলি যে ফেসবুকে অনেকে আসতেছে, বা একসময় আমারও প্ল্যান ছিল আমি ক্যামেরার পেছন থেকে কাজ করি, পেছন থেকেই কাজ করবো। আপনাকে জানাইতে হবে ভাই, যখন আপনি কোর্স লঞ্চ করছেন, আপনি বাসুর জন্য আপনার সম্পর্কে কেউ জানতো না, বা যখন আমি কোনো ডক্টর নিয়ে কাজ করছি, আমি বেশ কিছু প্রফেশনাল নিয়ে কাজ করছি, তো ডক্টর যখন অনেক ভালো সার্ভিস দেয়, বা সে তার কমিউনিকেশন বা তার সার্ভিস অনেক ভালো, কীভাবে জানাবে মানুষ, কীভাবে চিনবে তাকে? দেখেন এখন কিন্তু নামে চলে অনেক কিছু। যদি আপনি ভাই, আমি একটু নর্মাল বলি, আপনি ইলন মাস্ককে বলা হয় মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হি ইজ এ ব্র্যান্ড। তার কিন্তু কোম্পানি লঞ্চ করলে মানুষ পৃথিবীকে জানাইতে তার আর কিছু লাগবে না, তার নাম একটা টুইটই যথেষ্ট। এবং সে এত হাইপে যাইতেছে কেন জানেন? তার মার্কেটিং এর বাজেট আমার মনে হয় না তেমন আছে, জিরো। ব্র্যান্ডিং, একটা কোম্পানি ব্র্যান্ডিং এ সারা পৃথিবীকে জানাইতে যে পরিমাণ খরচ লাগে, তাকে নিয়ে মানুষ এমনি নিউজ করে, এবং সেই পুরো টাকাটা R&D-তে খরচ করতে পারতেছে। তো ডেফিনেটলি আপনাকে আপনার ব্র্যান্ডটাকে আপনাকে ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে হবে। আমি বেশ কিছু ক্লায়েন্ট আছে, আমি নাম বলবো না, সো আমি তাদের সাথে কাজ করার পরে তাদের ইম্প্যাক্ট ওয়াজ লাইক ম্যাসিভ। তাদেরকে কখন কেউ চিনত না, সে যখন তার জনরাতে কথা বলতেছে, তো মানুষ তখন দেখতেছে হ্যাঁ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছে, কিছু ইনসাইটস বলতেছে, মানুষ তখন দেখতেছে না ইনি এই বিষয়ে জানে, তখন তার কাছে যাচ্ছে মানুষ, ডেফিনেটলি যাবে। কারণ আপনি যখন আপনি তার কাছে পৌঁছাচ্ছেন, তাকে কিছু বিষয় ক্লিয়ার করতেছেন, সে যখন প্রবলেমে পড়তেছে আরও বেশি ডিপ ডাইভ করার জন্য সে আপনার কাছেই যাবে। সো পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাজ এ বিজনেস ওনার, যদি কেউ বিজনেস করতে চায়, ফর বিজনেস ওনার ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি কোনো চাকরিও করেন বা সেই জনরাতে আপনি আরও হাইপ চান, এবং আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। আপনি ইন্ডিয়াতে যদি চিন্তা করেন, যত স্টার্ট আপ আছে, ফাউন্ডার্স আর লাইক দে আর সবচেয়ে বড় ব্র্যান্ড। যতগুলা স্টার্ট আপ আছে, স্টার্ট আপের ফাউন্ডার আছে, সবাই কিন্তু ব্র্যান্ড। হ্যাঁ, তারা নিজেকে আগে ব্র্যান্ড হিসেবে তৈরি করছে, তারপরে তার ব্র্যান্ড এমনিতে আস্তে আস্তে উঠছে। শেয়ারের প্রাইস কিন্তু শুধু আপনার কোম্পানির সিচুয়েশনের উপর ডিপেন্ড করে না, ব্র্যান্ড কোম্পানিকে কীভাবে প্রেজেন্ট করতেছেন ফাউন্ডারের উপরও ডিপেন্ড করে। তো পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো প্রফেশনাল, যে কোনো চাকরিতে থাকেন, বিজনেস করেন, যদি আপনি আপনাকে এখন সোশ্যাল মিডিয়ার এই জায়গাতে এসে প্রমোট করতে চান, আপনার নিজের ভ্যালু ইনক্রিজ করতে চান, আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনার জনরাতে প্রপারলি আপনাকে এক্সপ্রেস করতে হবে। আর এক্সপ্রেস করার ওয়েটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং করা, আপনার জনরাতে কথা বলা, মানুষকে জানানো। মানুষকে জানালে মানুষ আপনাকে অবশ্যই জানবে, এবং সেটার অ্যাক্টিভলি কোনো বেনিফিট যদি আপনি নাও পান, প্যাসিভলি আপনি পেয়ে যাবেন। এখন আমি যদি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে কথাই বলি, একটা এই মুহূর্তে যার বয়স 17-18 বছর বা 20-22 বছর বয়স, যার এখন শেখার টাইম, তার কি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস দেওয়া উচিত, নাকি যে অলরেডি একটা স্ট্রাগলিং পিরিয়ডে আছে, একটা বিজনেস ডেভেলপ করছে বা করছে অলরেডি, তাকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস দেওয়া উচিত? দেখেন, মানুষ কার কথা শুনবে? যে অলরেডি কোনো একটা কিছু অ্যাচিভ করছে, যার একটা বড় এক্সপিরিয়েন্স আছে। তো 18 ইয়ার্স যে এজটা বললেন, সে যদি কোনো বড় কিছু অ্যাচিভ করে থাকে, খুব বেশি ট্যালেন্ট হয়ে থাকে, অনেক বড় কিছু অলরেডি 18 ইয়ার্সে অ্যাচিভ করে ফেলেছেন, তার স্টোরিটা মানুষ শুনবে। আমি এটাই বলতে চাচ্ছি, এটা হলো এক্সট্রাঅর্ডিনারি ক্ষেত্রে, এটা খুব রেয়ার। আপনি যদি অনেক কিছু করবেন না, আপনি স্টোরিটা বলবেন,
আপনার স্টোরি বলবেন বা আপনি কারো ইনফ্লুয়েন্স করবেন কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে, যদি সে সেই পরিমাণ নলেজ গ্যাদার করতে পারে। দেখেন, মানুষ কিন্তু ভ্যালু একসেপ্ট করে। আপনি যখন কথা বলবেন এমনি এমনি কিন্তু মানুষ শুনবে না। যার ইন্টারেস্ট আছে এবং যে ওখান থেকে মেসেজ পাবে, ইনফরমেশন পাবে, তার জ্ঞান বৃদ্ধি করতে পারবে, তখন আপনার কথা শুনবে। আপনি কিন্তু যদি মনে করেন যে যে কেউ সে তার দুইটা কথা বললে সে শুনবে, ইটস নট লাইক দ্যাট। আপনাকে সেই পরিমাণে নলেজ থাকতে হবে যেটা আপনি পাস আউট করতে পারেন, যেটা আপনি দিয়ে দিতে পারেন মানুষকে, তখন কানেক্ট হবে। এখন আমি আসলে এইজ লিমিট নিয়ে ভাগ করতে চাই না। অনেকে 18 ইয়ার্স ওল্ড, অনেকে এক্সট্রাঅর্ডিনারি আছে যে লাইফে অনেক কিছু অ্যাচিভ করছে, যদিও বাংলাদেশে কম, বাট যদি সে হয়ে থাকে সে যাইতে পারে। আর যদি না হয়ে থাকে তাহলে আসলে যদি সে কি দিবে, সে দিবে কি, তাই না? আর যদি এজ লিমিটটা লেভেলটা বলেন আপনি, একজন সিনিয়রের সে যদি চাকরি করে বা সে তো স্পেসিফিক একটা সাবজেক্টে চাকরি করছে, আইদার সে সোর্সিং নিয়ে কাজ করছে বা বিজনেসের প্রোডাকশন নিয়ে কাজ করছে, তার জন্য তার তো এক্সপিরিয়েন্স আছে, সে সেটা নিয়ে কথা বলুক, তার এক্সপিরিয়েন্স শেয়ার করুক। আপনি আপনার একটা এক্সপিরিয়েন্স বললেন যে বিজনেস আপনি এভাবে শুরু করছিলেন 6 মাসে, বা 6 মাস পরে যখন লঞ্চ করছেন এক মাসে আপনার স্যাস মডেল সোল্ড আউট হয়ে গেছে। তো এরকম স্টোরি যারা আছে সেই এরকম ছোটো ছোটো স্টোরিগুলো বলুক, বললে তখন মানুষ ইন্টারেস্ট ফিল করবে, তখন তার কাছে মানুষ আসবে, তাই না? সো পার্সোনাল ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা আপনাকে ইনফরমেটিভ ওয়েতে শেয়ার করতে হবে। ইটস নট লাইক যে আপনি যাই বলবেন সেটাই মানুষ শুনবে, মানুষকে দিতে হবে, তাহলে মানুষ আপনার সাথে কানেক্টেড থাকবে। আমরা ওভারঅল যদি বলি, যারা অ্যাকচুয়ালি এখন টিনেজার বা কম বয়সী, তারা এখন অনেকে বলতে পারেন জেনজি। জেনজি না, আমিও অলমোস্ট জেনজির কাছাকাছি, আমাকেও জেনজি বলতে পারেন, বাট আমি সব থেকে বয়স্ক জেনজি। তো এখন জেনজি বা জেনজির পরে যারা আছে, মোস্টলি আমি জেনজি ধরলাম। সো তাদের অনেকে এখন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করতে পারে, অথবা কন্টেন্ট মেকিং নিয়ে চিন্তা করতে পারে। এইটা কতটুকু ভালো যে এই মুহূর্তে আমি মনে করি তাদের এখন শেখার টাইম। তারা যদি কন্টেন্ট মেকিংটাই করতে চায়, সেখানেও তাদের শেখার পেছনেই টাইম দেওয়া উচিত। সো একটা নির্দিষ্ট টাইমে না গেলে, একটা নির্দিষ্ট বয়স না হলে বা একটা এক্সপিরিয়েন্স না হলে মোস্ট অফ দ্য টাইম পার্সোনাল ব্র্যান্ডিংয়ে যাওয়াটা উচিতই না, এটা আমি মনে করি। হোপফুলি আমার মনে হয় যদি আপনি সেই পরিমাণ লাভ হবে না, যাইতে পারেন, লাভ হবে না। আপনি 2-4 দিন করবেন, করার পরে আপনি কানেক্ট করতে পারবেন না। আমি রিসেন্টলি একজনের সাথে আমার কথা হচ্ছিল, তা আমার থেকে বয়স অনেক বেশি, প্রায় 30 হবে, 30 আপ। তো সে বিজনেস নিয়ে কন্টেন্ট মেক করতেছে, বাংলাদেশি, বাট হয়তোবা নাম বললে অনেকে চিনবে, আমি বলতেছি না। বিজনেস নিয়ে কন্টেন্ট মেক করতেছে এবং মোটামুটি ভালো ফলোয়ার। বাট আমি তার কাছে আমি যখন জিজ্ঞেস করলাম যে তার এক্সপিরিয়েন্স কী, অ্যাকচুয়ালি সে কী বিজনেস ডেভেলপ করছে বা এই বিষয়ে তার এক্সপিরিয়েন্স কী, কারণ সে কিন্তু কন্টেন্টে মানুষকে বোঝাচ্ছে যে বিজনেস করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মোটিভেশন দিয়ে ফাটাই ফেলতেছে। তো যখন সে অনেস্টলি বলল যে তার কোনো বিজনেস এক্সপিরিয়েন্স নেই, সে বিজনেস শেখাচ্ছে, সে কয়েকটা কোম্পানিতে জব করার এক্সপিরিয়েন্স আছে, বাট খুব ভালো পজিশনেও না। তো জব করে যখন সে খুব ভালো কিছু করতে পারে না এবং সে কন্টেন্ট মেকিংয়ে আসছে, মানুষকে বিজনেসই শেখাচ্ছে, কারণ সে জব পছন্দ করে না। দ্যাটস ওয়াই সে কন্টেন্ট মেকিংয়ে আসছে এবং মানুষকে বিজনেস শেখাচ্ছে। এইখানে আমি আসলে ওইভাবে কোনো কিছু বলতে চাই না, কারণ কিছু ক্ষেত্রে আসলে এরকম একজন না, অনেকেই আছে যারা করতেছে, এবং এই কারণে আসলে প্রত্যেকটা সেক্টরে এরকম থাকে কিছু মানুষ। এবং এইটা করাতে ওই ধরেন যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করতেছে, পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে, ভ্যালু ক্রিয়েট করতেছে, হ্যাঁ, তো এই মানুষগুলোকে মানুষ বলতেছে না, যেই সোশ্যাল মিডিয়াতে কথা বলতেছে সেই আসলে ও কিছু জানে না, ওই ভ্যালুটা নাই। হ্যাঁ, সো দিস ইজ দ্য প্রবলেম। সো এরকম আসলে আপনি এটাকে অ্যাভয়েডও করতে পারবেন না। অ্যাভয়েড করারও বিষয় না, আমি অ্যাভয়েডও করতেছি না বা তাকে আমি সমালোচনা করতেছি না, আমি জাস্ট এটা বলার চেষ্টা করতেছি যে যারা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করতেছে এখন, যে আমার পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করা উচিত, তাদের আসলে চিন্তা করা উচিত যে আমার আসলে নিজে কোনো কিছু করতে হবে। আমি আপনাকে ডক্টরের এক্সপিরিয়েন্স এক্সাম্পলটা দিলাম। দেখেন, উনি ডক্টর পাস করছে, বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে, উনি রোগী দেখছে, 2-4-5 বছর এক্সপিরিয়েন্স গ্যাদার করছে,
তারপরে কিন্তু উনি পার্সোনাল ব্র্যান্ডিংটা নিয়ে চিন্তা করছে। উনি যদি প্রথমে মেডিকেলে ভর্তি হয়েই পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করতো, তাহলে আসলে ওনার এই ইম্প্যাক্টটা উনি কীভাবে নিত আমি জানি না। বা যে আপনি যার কথা বললেন যে শুরু করতেছে, সে আসলে শুধু পার্সোনাল ব্র্যান্ডিং করে কি ফেসবুক থেকেই মানে তার মেন আর্নিংটা, নাকি সে যখন সে পার্সোনাল ব্র্যান্ডিং করা পারে, যে আমি ডক্টর বা ইঞ্জিনিয়ার কারো পার্সোনাল ব্র্যান্ডিং করলাম, সে কিন্তু অ্যাক্টিভলি বেনিফিট পাচ্ছে না, প্যাসিভলি সে ক্লায়েন্ট পাচ্ছে, তার কাছে মানুষ যাচ্ছে, ক্লায়েন্ট যাচ্ছে বা তাকে মানুষ দেখতেছে, হেল্পের জন্য যাচ্ছে অনেকে। বাট তার কাছে কারা যাইতেছে, এই যে আপনি যার কথা বললেন, বাট সে যে যদি বেনিফিট না পায়, তাহলে তো আলটিমেটলি সাস্টেন করতে পারবে না। সেটাই, এভরি গেম শুড বি উইন উইন। সে আপনার ক্লায়েন্ট হোক, সে আপনার যে রিলেশনশিপটাই উইন উইন হতে হবে দুইজনের জন্য। উইন লুজ হইলে সেটা বিজনেস হোক, সেটা যে কোনো পার্সোনাল কিছু হোক, সেটা সাস্টেন করবে না। বোথ পার্টিকে জিততে হবে, তাইলে আপনার বিজনেস আর পার্সোনাল যে কোনো সম্পর্ক আপনি সাস্টেন করবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটা উইন লুজ হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে উনি ক্লায়েন্ট পাবে একবার, বা একটা সাইডে পাবে, একটা সাইডে ক্লায়েন্ট পাবে একবার যাবে। বা দেখেন, এই মার্কেটের রেপুটেশন অনেক বড় একটা জিনিস। আমি যদি মনে করি যে মার্কেট অনেক ছোট, যে মার্কেটে চিন্তা করে, আমার রেপুটেশন একবার স্পয়েল হয়ে গেলে সেটা ভেরি টাফ। সো উনি হয়তো বা 2 বছর 4 বছর করতে পারবে, তারপরে গিয়ে সাস্টেন করতে পারবে না। প্রকৃতি ওনাকে সাস্টেন করতে দিবে না, ওনার সত্য তখন সবার সামনে চলে আসবে। আপনার এই কন্টেন্ট বিজনেস নিয়ে নেক্সট প্ল্যানগুলো কি কি? নেক্সট প্ল্যান বলতে, মার্কেট ইজ ওপেন, অনেক ক্লায়েন্ট আছে। সো মানুষ যারা কন্টেন্ট করতেছে তাদেরকে আরও বেটার করা, যারা করতে চায় বা এখনও ওইভাবে প্ল্যান করে নাই বা প্ল্যান করতেছে, তাদের লাইফটা ইজি করে এই বিষয়টা আরও স্মুথ করা, যাতে আরও ভালো ভালো কন্টেন্ট আসে, কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট করে, পার্সোনালি যারা ই কমার্স বিজনেসের জন্য করতেছে তারা যাতে কন্টেন্টটাতে ফোকাস করে, এবং আমি ওপেন টু সাপোর্ট দেম ইন ডিফারেন্ট ওয়ে। অনেকে তো কন্টেন্ট ক্রিয়েশনটাকে প্রফেশন হিসেবে নিতে চাই, আবার অনেকে অনলাইন বেসড বা অফলাইন বেসড বিভিন্ন বিজনেসের জন্য কন্টেন্ট মেকিং তাদের দরকার পড়ে। এটা নিয়ে আমরা তো প্রথমে কথা বললাম, বাট নতুনদের জন্য যদি এই ব্যাপারে কন্টেন্ট মেকিংয়ের ব্যাপারে, সেটা হোক কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েটরদের বিজনেস, অথবা হোক তার অনলাইন বেসড বা অফলাইন বেসড যে কোনো বিজনেস, তো সেক্ষেত্রে যদি এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে নতুনদের জন্য কিছু বলেন। খুব অল্প 2-3টা বিষয় যদি ফোকাসে রাখা যায় তাহলে পসিবল, একটু ধৈর্য ধরে থাকলে পসিবল, বাট একটা অ্যালগরিদম মেনটেন করতে হবে। আর 2-3টা ইস্যু আছে, যেটা হলো ফার্স্ট ইস্যু হলো রেগুলারিটিস। আপনি যখন শুরু করছেন, আইদার আপনি আজকে শুরু করেন আর 15 ডেজ পরে শুরু করেন, আপনার রেগুলার হইতে হবে। রেগুলার একটা অ্যালগরিদমে আপনাকে কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টের জন্য আপনার এনভায়রনমেন্ট, যেটা সাউন্ড, খুব ইম্পর্টেন্ট। আর একটা বিষয় ইম্পর্টেন্ট হলো ট্রেন্ড। আপনাকে ইউটিউব, ফেসবুকে বিভিন্ন ট্রেন্ড থাকে, ট্রেন্ডের সাথে যেতে হবে, ট্রেন্ডটাকে ফলো করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি একটু মেনটেন করে 6 মাস কন্টিনিউ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার, ইফ ইউ আর এ কন্টেন্ট ক্রিয়েটার আর আপনার বিজনেসের স্বার্থে করেন অথবা কর্পোরেটের ব্র্যান্ডিংয়ের জন্য করেন, এনাফ। এই বিষয়গুলো ফলো করে একটা সার্টেন টাইম পর্যন্ত করলে দেখবেন আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে গেছেন। অর্থাৎ আমার প্রথমেই যদি টার্গেট দিতে হয়, কন্টেন্ট মেকিং, গুড কন্টেন্ট মেক করতে হবে, সেটা ভালো স্টোরি হতে হবে, আবার মেকিং, সাউন্ড বলেন, ভিজুয়াল, এভরিথিং প্রপার হতে হবে। অ্যাটলিস্ট দেখেন, আমরা যেটা দেখতে ভালো লাগে সেটাই দেখি, বা যেখানে স্টোরিটা কানেক্ট করতে পারি সেটাই দেখি। সো এই বিষয়গুলোতে মেকিং ফার্স্টে, তারপর হচ্ছে আমার ট্রেন্ড ফলো করতে হবে, এরপর হচ্ছে আমার কনসিস্টেন্ট কন্টেন্ট দিয়ে যাইতে হবে, রেগুলারলি আপনাকে একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। সো এই 3টা জিনিস যারা ফোকাস দেবে। আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই এখানে, আপনি কার জন্য কন্টেন্ট করছেন, আপনার টার্গেট পিপলটা কারা, তার কথা চিন্তা করে কন্টেন্ট করতে হবে। টার্গেট অডিয়েন্সটা ফিক্স করতে হবে এবং সে যেটা চায় বা তার জন্য যেটা জরুরি, তার যে নলেজটা প্রয়োজন, সেটা আপনাকে দিতে হবে। এখন আমার পডকাস্ট নিয়ে যদি আপনি বলেন, আমার পডকাস্ট যেভাবে আমি মেক করতেছি, আমি রেগুলারিটি মেনটেন করতেছি, কন্টেন্টের মানও দিন দিন বাড়ানোর ট্রাই করতেছি। সো একদিনে তো সম্ভব না, আস্তে আস্তে ট্রাই করতেছি। এবং
ট্রেন্ড ফলো করতেছি কিনা আমি জানি না, আসলে পডকাস্টের ক্ষেত্রে কি ট্রেন্ড ম্যাটার করে? পডকাস্ট কি দেখেন এখন কি চলতেছে বাংলাদেশে, বিপিএল চলতেছে, যদিও আপনার জনরার বাইরে বা কিছু ট্রেন্ডি টপিক আসে, তো যেটা হয় কি আমার ইচ্ছা আছে যে ক্রিকেটারদেরকে নিয়ে কন্টেন্ট বানানো। আমার অনেক ক্রিকেটারের সাথে কমিউনিকেশন আছে, বাট সমস্যা হচ্ছে যে আমি এই মুহূর্তে চাচ্ছি না যে আমার জনরার বাইরে যেতে, বাট আমি করব। তো তাহলে আপনি একটা প্ল্যান করতে পারেন, আপনার জনরাতেই যে ট্রেন্ড চলে, কিছু ট্রেন্ড আসে, হ্যাঁ, নতুন কোনো টেকনোলজি আসলো, বা ই কমার্সে কেউ খুব ভালো করতেছে, কেউ খুব ভালো কন্টেন্ট করতেছে, তাকে নিয়ে প্ল্যান করতে পারেন। এটা হলো আপনার ট্রেন্ডের সাথে যাওয়ার জন্য হবে। হ্যাঁ, আমি ট্রেন্ডে এই জন্য বললাম যে ট্রেন্ড যদি আপনি থাকেন তাহলে ওই স্পেসিফিক সাবজেক্টটা ওই সময়টাতে মানুষ খুব অ্যাকসেপ্ট করে, যদি বলেন খুব দেখে বা খুব খায়, আপনি যদি ওইটাই দেন মানুষকে, অটোমেটিকলি আপনার ওইটাতে চলে যাবে। বা ইউটিউবে বেশ কিছু ট্রেন্ড চলে সবসময় ভিডিওর ক্ষেত্রে, বা যারা ই কমার্স করতেছে তাদের জন্য দেখবেন যে কিছু ভিডিও বা কিছু সাউন্ড ট্রেন্ডে আসে, কিছু ট্র্যাক ট্রেন্ডে আসে, ওই ট্র্যাকে দেখবেন সবাই ভিডিও বানাইতেছে। আপনি যদি ওই ট্র্যাকেই করেন ওই সময় ভিডিওটা, তাহলে আপনার প্রোডাক্টটা ওই ট্র্যাকের সাথে সাথে দেখবেন মানুষের কাছে পপুলার হয়ে যাবে। বা যদি বলেন ভাইরালিটি, সো ইউ হ্যাভ টু বি, যদি কন্টেন্ট ক্রিয়েটার হন আপনাকে কোনো না কোনো একদিন গিয়ে করতে হবে। সো কোনো কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি পডকাস্টের কথাই বলি, কোনো পডকাস্টার ফোকাস দিচ্ছে ট্রেন্ড, ট্রেন্ডে যা চলতেছে, দর্শক যা খাবে, আমার থাম্বনেল বা টাইটেলে ক্লিক বেট টাইপের যা ইচ্ছা দেবো, আমার জাস্ট ভিউ দরকার। আর আমার প্রথম প্রায়োরিটি যদি বলেন ভ্যালু, আমার কন্টেন্ট থেকে মানুষকে কতটুকু ভ্যালু দিলাম। বাট ভ্যালু দিলেই কিন্তু আমার কন্টেন্টটা ভালো রিচ পাবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? সো আমার আপনার কথাতে যেটা বুঝলাম যে আমার ভ্যালু প্লাস ট্রেন্ড দুইটাকে অ্যালাইন করে চলতে হবে, রাইট? সো আমি যদি ট্রেন্ড ফলো করি, আমার ওই ধরনের মানে ট্রেন্ড ফলো করে জাস্ট ক্লিক বেট কন্টেন্ট মেক করি, আমার অডিয়েন্সও হবে ওই ধরনের। ভালো খারাপ পরের বিষয়, বাট আমার অডিয়েন্স হবে ওই ধরনের। আপনার জন্য আসলে ট্রেন্ডটা বেছে বেছে ফলো করতে হবে, সব ট্রেন্ডে আপনার যাওয়া যাবে না, আপনার সাথে কানেক্টেড যে ট্রেন্ডটা সেই ট্রেন্ডে আপনাকে যেতে হবে। আর যদি আমার কন্টেন্টের মেকিং এর ক্ষেত্রে যদি বলেন, সবকটা কন্টেন্ট তো আপনি দেখছেন যে কিভাবে মেক করছি, আমি দেখছি ইটস বেটার, বাট আসলে আমাদের বেটার হওয়ার আসলে শেষ নেই। ডে টু ডে আমাদেরকে আপডেট হইতে হবে সময়ের সাথে সাথে ম্যাচ করার জন্য। হ্যাঁ, বা নতুন কিছু আপনি একটা সেটে করতেছেন, হয়তো বা আরো বেটার কিছু প্ল্যান করলেন নেক্সট সিজন থেকে, মানুষের জন্য ডিফারেন্ট শেড আসলো, একটু ভিজুয়ালটা হয়তো বা চেঞ্জ হলো। হ্যাঁ, সো ডিফারেন্ট ওয়েতে প্ল্যান করতে পারেন আপনি, ইউ আর ডুইং গ্রেট। বাট হয়তো আরো 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 ভালো করার, যখন আস্তে আস্তে শুরু করছেন, এখন আরো 6 মাস যাবে, আরো ভালোর দিকে আপনি প্ল্যান করবেন। এই লেভেলটা আস্তে আস্তে ইনক্রিজ করা। তবে একটা বিষয় আমি খুব ইরিটেটিং ফিল করতেছি, লাইক অনেকে, সেটা আমার কমেন্ট বক্সে হোক এবং আশপাশের মানুষজন হোক, অনেকে একটা জিনিস বুঝতেছে না, টক শো আর পডকাস্ট দুইটাকে মিলাই ফেলতেছে। আমি এই জিনিসটা, যেহেতু আমার প্রচুর পরিমাণে পডকাস্ট দেখার এক্সপিরিয়েন্স আছে, আমি লং টাইম, যখন থেকে পডকাস্টের জন্ম তখন থেকে আমি পডকাস্ট দেখি। সো একটা টক শো মানে কি? টক শো মানে আমি এখানে হোস্ট, আপনি গেস্ট, আমি আমার নির্দিষ্ট কিছু কোশ্চেন থাকবে, এই কোশ্চেনগুলো আপনাকে করব, আপনি অ্যান্সার দিবেন। এটা হচ্ছে টক শোর কাজ। পডকাস্টও তো এরকম না, পডকাস্ট হচ্ছে ডিসকাশন। আমি একটা টপিক উঠাই নিয়ে আসলাম, এই টপিকটা নিয়ে দুইজন ডিসকাস করতেছি। এই আমার পডকাস্টে আপনিও হোস্ট হতে পারেন, আমি গেস্ট হতে পারি, আবার দুইজন সমান হোস্ট, যে নির্দিষ্ট টপিকের উপরে আমরা ডিসকাশন করলাম। ওই ডিসকাশনের উপরে হয়তো বা আমার নলেজ বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, সমান সমানও থাকতে পারে। আমি আসলে এখানে যেটা ইনক্লুড করব, যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, আসলে যে আগে পডকাস্ট দেখেন এই টকশো সাথে অভ্যস্ত ছিল, সেটাকে টকশো মনে করতেছে, বাট সে যখন গো থ্রু করবে, একটা দুটো দেখবে, সে তখন ডিফারেন্সটা নিজেই বুঝতে পারবে। এটা আসলে টকশো না, এটা একটা ডিসকাশন। ডিসকাশনটার উদ্দেশ্য হলো যাতে এখান থেকে ভ্যালু, যে দেখতেছে তাকে কিছু ভ্যালু দেওয়া যায়। সো আসলে আপনি যে এই প্রশ্নগুলো করতেছে তারও দোষ না, সে আস্তে আস্তে বুঝতে পারার একটা ব্যাপার, সে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে।
সো সামনাসামনি দুইজন কথা বলতেছে বসে, এটাকে সে টকশোই মনে করতেছে, বাট সে যখন গো থ্রু করবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি দেখেন। এক কথা অডিয়েন্সকে ব্লেম দেওয়ার কিছু নাই না, এখানে, এক কথা অডিয়েন্সকে তো আগে শিক্ষিত করতে হবে, যে অডিয়েন্স আস্তে আস্তে বুঝতে চেষ্টা করতেছে। এটার জন্যই তার জন্য অ্যাডভাইস থাকবে বা রিকোয়েস্ট থাকবে যে আপনি দেখেন, গো থ্রু করেন। আই হোপ আপনি বিষয়ের যে যে ডিফারেন্সটা আছে সেটা নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, যেমন যেমন যদি আমি এখন আপনার যে কন্টেন্ট মেক করতেছি, আপনার সাথে যে কন্টেন্ট মেক করতেছি, এখানে আমরা কিন্তু ডিসকাশন করতেছি, কনভারসেশন হয়েছে, সেম ব্যাপারটা আমি কিন্তু যদি আবার ট্রেন্ড ফলো করতে চাই, যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে বা স্পোর্টস ফিল্ডে কারা ট্রেন্ডে আছে এমন কোনো পার্সনকে আমি নিয়ে আসি, সেখানে কিন্তু কনভারসেশন একটু ডিফারেন্ট হবে, সেখানে অনেকাংশে টক শো টাইপেরই হবে। বাট আবার কিন্তু দুইটা যদি অ্যালাইন করে চলি, ভ্যালু প্লাস ট্রেন্ড, তাহলে আমার মাঝে মধ্যে এটাকে পডকাস্ট হিসেবে করতে হবে, আবার মাঝে মধ্যে টক শো করতে হবে। সো দুইটাকে অ্যালাইন করে বা একটা মিক্সড করে চলাটাই আমার মনে হয় ভালো, আপনার জন্য বেটার। হ্যাঁ, আপনার জন্য সব ট্রেন্ড না, কিছু ট্রেন্ড আপনি ফলো করবেন, কোয়ালিটিতে ফোকাস করবেন, আর রেগুলার তো আপনি আছেন। সো আই হোপ এটা হয়তোবা আরও যদি এই প্যাশন নিয়ে কন্টিনিউ করতে পারেন, ইট উইল বি এ গ্রেট জব। এটা আপনাকে অ্যাক্টিভলি প্যাসিভলি বোথ ওয়েতে হেল্প করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে, আপনার বিজনেসে, সকল ক্ষেত্রে। সো থ্যাংক ইউ সো মাচ রাতুল ভাই, অনেক অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন আপনি দিচ্ছেন, এবং আমি আশা করব যে আমরা সামনে আরও অনেক কন্টেন্ট মেক করতে পারবো একসাথে, কারণ কিছুদিন পর পর কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়, অনেক বিষয় আমরা এখন যেটা বলতেছি অনেক কিছু কিন্তু দুদিন পর চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের এই সেম টপিকের উপরে ডিফারেন্ট ইনফরমেশন নিয়ে আসতে হবে। ডেফিনেটলি। সো আই এম ওপেন। সো হোপফুলি আমরা সামনে আরও এরকম ইনফরমেটিভ কিছু করব। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে এই কনভারসেশনটার মাধ্যমে আমরা মানুষের কাছে কিছু পৌঁছাতে পারি, যেটা মানুষের বিজনেস, পার্সোনাল ব্র্যান্ডিং বা পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট করবে, গুড ইম্প্যাক্ট। এক্স্যাক্টলি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নিজেদের বিজনেসটাও গ্রো করবে। ডেফিনেটলি অ্যাজ এ বিজনেসম্যান সবার টার্গেট থাকে যে ডেফিনেটলি অ্যাক্টিভলি হোক প্যাসিভলি হোক যাতে বিজনেসটা গ্রো করে।